যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। অনেক লিমিটেশনস থাকে, তার ভিতরে আমাদেরকে আসলে করতে হয়। যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি, আপনাদের জানানোর জন্য আমি আবার একটু ব্রিফ করছি। বাংলাদেশ থেকে আপনাদের সবার প্রিয় অভিনেতা আজিজুল হাকিম, ফারজানা ছবি, লাইলা হাসান আপা এবং তানি আহমেদ নাজা এসছে। আর আমাদের ভার্জিনিয়া থেকে এবং মেরিল্যান্ড থেকে মিজান ভাই এবং স্বপন, যারা আমার সাথে নিয়মিত শো করে থাকে, তারা এসছে। এখানে সবার প্রিয় সায়রা আছে, তাকে আপনারা একটা চরিত্র দেখতে পাবেন। রনি এসছে কানেক্টিকার থেকে, পাশাপাশি মনিহার ভাবি, যিনি আমার বন্ধুও হন। আশা করছি আপনাদের নাটকটি আপনারা উপভোগ করবেন। আমার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নাটক বিন্দু থেকে বৃত্ত। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া। মিষ্টি মিষ্টি, সুমন ফোনটা রাখি কেমন, পরে কথা হবে। কি রে, ফোন থেকে আমি ডাকছি, বসে বসে গান গাচ্ছিস তো এখানে? তুমি কি জানো কি ভাই আর ভাবির আবার ঝগড়া? স্বামী স্ত্রীর মধ্যে খুনসুটি হয়েই থাকে, আমার ঠিক হয়ে যায়, ওসব শুনে আমার কাজ নেই। কিন্তু ভাবি তো বলেছে ভাইয়ার সাথে নাকি আর সংসার করবে না। শোন, স্বামী স্ত্রীর মধ্যে দু একটা কথা হয়েই থাকে। তুই যা তো বাবা, দেখ তো ও মেয়েটা কেন ফোন করেছো, কি হলো, একটু যা। আমি কিন্তু দিব্য চোখে দেখতে পাচ্ছি ভাইয়া আর ভাবির ডিভোর্স হয়ে যাচ্ছে। হয়তো অলক্ষণের কথা বলিস না তো। আরে নানি দাদিরা কিন্তু ঠিক কথাটাই বলেছেন, মেয়ে মানুষ বেশি লেখাপড়া করলে সংসার বিভাগী হয়ে যায়। শোন, ওনারা হলেন 15 দিনের মানুষ, তেমন লেখাপড়া করতে সে পারেননি, সুযোগ সুবিধা পাননি, ওদের ধরলে হয়। আম্মা, আমার বিয়ের কি হবে আম্মা? হবে হবে, তোর বিয়ে ঠিকই হবে। সুমন দেশে আসো, ঠিক হবে। কিভাবে হবে? আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি সুমন তার বাবা মাকে নিয়ে দেশে এসেছে ইটালি থেকে, কিন্তু আমার ভাই ভাবি ডিভোর্সের কথা শুনে সুমনের বাবা মা আবার সুমনকে নিয়ে চলে গেল ইটালি। আমার কপালে বিয়ে নানি মা। শোন, তুই যে আমার বিয়ে বিয়ে করিস, লোকে শুনে কি বলবে দেখ, জিজ্ঞেস কর তো কি বলবে, তোকে বলবে বিয়ে পাগলা একটা মেয়ে। কিল্লাই বলি বিয়ে পাগলা বলবো? আর কি বিয়ের বয়সে বয় না, চেহারা দেখে বুঝা যাইতেছে না আর কি, কিন্তু গিটে গিটে জয়েন্টে জয়েন্টে বয়স হয়ে গেছে। কেমন এই বয়সের কথা কিন্তু ধারে করা যাইতো না, বিয়ে পাগলা বলবো। মা মা, আমি কিন্তু আমার সব আশা ধ্বংস। শোন শোন, সুমন দেশে আসলে খুব 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 ধুমধাম করে তোর বিয়ে হবে। বাবা যা, লক্ষ্মী যা, ওইটা কেন ফোন করে দেখ, আমার মেলা কাজ করেছে, আমি গেলাম। আর কত আশা ছিল বিয়াতে হয় ঐশ্বরিয়া রায়ের মতন সাজু, একদম স্মৃতি কাটি করো। স্মৃতি করি এইরকম করে টায়রা টিকে ফোনো, গলার ইয়ান্তম শুরু করি একদম তলি, একেবারে 7 নড়ি হাড় ফোনো, কানের ভিতরে থাকবো আমার ঝুমকা, মাথায় গাজরা, ওরে কত আশা। সাজলে কিন্তু ঐশ্বরিয়া রায়কে আমার মতন লাগে। আসতেছেন কি জন্য? এটা কিন্তু ঠিক না, মানে আরে ঐশ্বরিয়া রায়ের মতন লাগে। সুমন্যা বলে, সুমন্যা আমার কি যে আশা ছিল বিয়াতে ঐশ্বরিয়া রায়ের মতন নাচুন। নিমুরা নিমুরা নিমুরা, কাঁচা কাঁচা ছোটা ছোটা নিমুরা।
এটি নিমুরা মানে লেবু খুঁজতেছে, লেবু দিয়ে এটি কি আরবো আপনারা বলেন? হেই নিমুরা 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 যাইয়ে যাইয়ে আম্মা বলাইতেছে, আসতেছি আমি আবার। নিমুরা 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 কাঁচা কাঁচা ছোটা ছোটা। কে রে, ফোন করে আসতে বলেছিস, চলে এসেছি। চুপচাপ করে বসে আছিস কেন, মুখ গোমরা করে? হয়েছেটা কি বলবি তো? মৃদুলা, ফোন করে আসতে বলে এখন গোমরা মুখ করে বসে থাকলে হয় না। ইউনিভার্সিটি থেকে আমার এটি কানের ভিতরে হেডফোন একটা দিয়ে রাখছে। আপনি তো তারা তো মাইয়া হলো এরকম দিয়ে রাখে কেমন? তুমি তো কেমন এটি? হ্যাঁ, এই ফোন করে আসতে বললি, এখন আবার চুপ করে বসে আছিস। কি হয়েছে, কেন, কি বল? মাগো, এই কোথায় যাচ্ছিস? আমি তোর খালা, আমি তোর ফুপি। তোর কি হয়েছে আমাদের বল। মা বাবা রাগ করেছে, ঝগড়া করে বাসা থেকে চলে গেছে, বলেছে আর নাকি ফিরবে না। রাগ করে বাড়ির বাইরে যাওয়া তোর মায়ের তো নতুন কোনো অভ্যেস না, আগের অভ্যেস। কিন্তু এবার তো দেখছি নতুন নাটক, দুলাভাইও গায়ে। রাগ করে বাড়ির বাইরে চলে যাওয়াটা আমার ভাবির খুব একটা খারাপ অভ্যেস। এরকম খারাপ অভ্যেস কি কখনো ভালো মানুষের থাকতে আছে? তার মানে কি মা খারাপ? এটা বলি নাই, মানে বলছি কি খারাপ অভ্যেস কি কোনো ভালো মানুষের থাকে? না মানে ভালো অভ্যেস, ভালো মানুষের কি কোনো খারাপ অভ্যেস থাকে বলে? চুপ 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 চুপ। মা, তুই কোথায় যাচ্ছিস? যা 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 যা। তোর সমস্যা কি? হ্যাঁ কি? আপা দুলাভাই সমস্যা বুঝতে পারছি না, তোর সমস্যা বুঝতে পারছি না। আপা দুলাভাই যখন তখন রাগ করে কোথায় কোথায় চলে যাচ্ছে, ঝগড়াঝাটি করছে, এই মিল এই দ্বন্দ্ব, এটা কি? এই প্রেম এই দ্বন্দ্ব, এটা ব্যাপারটা কি? এই দ্বন্দ্ব, এই প্রেম, ভাই আর ভাবির কি নিয়ে যে এত ঝামেলা ঝগড়া, আমি নিজেও না বুঝতে পারি না। তবে আমার ভাবির উপরে আমার অনেক রাগ। কেন? আমার বিয়ে বিচ্ছেদের জন্য, মানে আমার বিবাহ বিচ্ছেদের জন্য আমার ভাবি তো দায়ী। বিয়ের জন্য বিচ্ছেদ হবে? তোমার বিচ্ছেদ হবে কিভাবে? আরে আশ্চর্য কথা। The patient had died before the doctor came. কি জন্য? ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া গেল, তার মানে বিবাহের পূর্বে বিচ্ছেদ। মানে? আরে মানে বুঝতেছে না এটি, এটি কি বুঝাবো? এটি তো কিছুই বুঝতেছে না। তো এটিকে আমি একটু বুঝাই বলি। আমার বয়ফ্রেন্ড সুমিন না, সে থাকে ইতালিতে। কেমন? ইতালি থেকে এই মাসে প্ল্যান করেছি তার বাবা মাকে নিয়ে এসে আমাকে বিবাহটা করবে। ওফ, কিন্তু তারা যদি আসি শুনে, মানে সুমিনার বাবা যদি আসি শুনে আমার ভাইয়া বাপের ডিভোর্স হয়ে গেছে, তাহলে সুমিনার বাবা কি মনে করবো? মনে করবো যে ভাইয়া যেমন সংসার ঠুস, মানে বিয়েটা ভাঙি গেছে, আমি আর ভাইয়ার মতো সংসার করতে পারতাম না। কেমন? তো কি দাঁড়াইলো? বিবাহের পূর্বে বিচ্ছেদ। The patient had মরে গেছে, the doctor আসছে। কান্তবু, এরকম পরিবার যেখানে বিফোর দা কি ডক্টর কে, তারপরে কি মরে গেছে রোগী। ওরকম পরিবারে মরে যাওয়াই ভালো, মানে বিয়ে না করাই ভালো। মাগো 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 মাগো, এতে কি বলতেছে? হে আল্লাহ, এদের মাথার উপরে তুমি ঠাডা ফেলো, ঠাডা ঠাডা ঠাডা। নাকি সারা হয়তো মরে যাবে। কেন করার জন্য মরে না কান্তবু, সময় সব কিছু ভুলিয়ে দেয়। মানুষের ভেতরে দুঃখ থাকে, কষ্ট থাকে, বেদনা থাকে, কিন্তু সময় সব কিছু ভুলিয়ে দেয়। এক সময় মানুষ সামনের দিকে এগোয়, সামনে এগোতে এগোতে আপনজন হারানোর বেদনা কষ্ট সবকিছু ভুলে যায়। আবার কেউ একজন এসে তার হাতটা ধরে,
সে নতুন করে ভালোবাসতে শেখে, বাঁচতে শেখে, হাসতে শেখে। মা গো, কত লেকচার দিল তোমার। কিন্তু এই যে সময় না, সে বাংলাদেশ বিমানবন্দরের নামে যখন শুনবো, তার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে। এত তো খানা লনা দানা ফানি নাওয়া গোসল ব্যাগ ছাড়ি দিব, তারপরে হাতে এমন একটা লেবা হইব, ব্যাকে মনে করবো হাতে বুঝি ফকির, কেমন ফকির জকির মনে করি, হাতে হাতে 2 টাকা দিয়ে যাইব, হাতে আবার এই 2 টাকা মোট বান্ধি দেবদাস হই ইতালির বলে অময় যাইব। দেবদাস শোনো, শোনো, দেবদাসের যুগ আর এখন নেই। দেবদাসেরা পার্বতীর জন্য এখন আর বসে থাকে না। দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী এখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ সেপারেট হয়ে যাবে। ইয়েস, নাও উই আর লিভিং ইন 2024, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই সময়ে তারা বড় বন্ধু হয়, ব্রেকআপ পার্টি করে, টিক 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 টিক। ব্রেকআপ পার্টির মাধ্যমে তারা সেলিব্রেট করে তাদের ব্রেকআপ। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, দেবদাস পার্বতীর যুগ শেষ, ব্রেকআপ পার্টির বাংলাদেশ। ইনি কি বলতেছে? ব্রেকআপ করব আবার বলে ফাটিয়ে দিব, কেমন? কি আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমার ভাইয়ার সাথে ব্রেকআপ করে ভাবি তার সিম কার্ডটা চেঞ্জ করে ফেলেছে। আহা, হ্যাঁ, তাকে আমরা ইনস্টাগ্রাম, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার খুঁজে পাচ্ছি না। তারপরে ভাবি তার ফেসবুক আইডিটাও ডিঅ্যাক্টিভেট করে ফেলেছে। তারপরে নতুন নামে মানে ছদ্ম নামে আবার আমার ভাবি একটা নতুন আইডি খুলেছে, যাতে করে আমরা তাকে চিনতে না পারি, ট্রেস আউট করতে না পারি। হ্যাঁ, কিন্তু নতুন আইডি নাম রেখেছে ভাবি রাত জাগা পাখি, বৃষ্টি ভেজা চোখ, তারপরে মেঘ বালিকা, আহা, জল পড়ে পাতা নড়ে। তোর তো সবকিছু নড়তে চুপ থাক। নড়ে না দেখি তো আমার সব হ্যাঁ, বুঝতে পারছি। এই যে আপা যেটা করছে খুব ভালো করছে। কি করছে? এই যে চলে গেছে, তোমাদের পাগলের সংসারে না থাকেই ভালো। এসব বলিয়েন না। বলবো না? না, তাও তো বই, এসব বলিয়েন না। কেমন? তোমার নাম মিষ্টি বেগম না হয়ে আর কল্পনা বেগম হওয়া উচিত আসলে। সবকিছুই কল্পনা কেমন লাগতেছে। আমার কত ইচ্ছা ছিল ও মাগো, বিয়েতে আমি ফাইট করি, নোয়া ফেললে বেটি। তারপরে আমার ইচ্ছা ছিল বিয়ের মধ্যে আমি কত নাচাকুটা করবো। এরপরে মনে চাইছিল ধুমধাম বিয়ে করবো, কেমন? কিন্তু আমার বইন আছে না, আপনার বইনে আমার সমস্ত স্বপ্ন ধ্বংস করে দিছে। চিন্তা করো না, তখন আমার টাইমে বিয়ে হইবে। আমি সে বিয়েতে না পারি। শোনো, হে তুমি যা বললা, সুমন মেয়ে একমাত্র বলা খুশি তো। হ্যালো বলে তোর বিয়েতে তো মোটর নাচতে হয়ে যাবে। কোন ডান্সটা দেওয়া যায়? হ্যাঁ, কোন ডান্সটা দেওয়া যায় কাও না? মনুমিয়ার পিয়ারে পিয়ার বাতুওয়ালা বাজতে বানু দশরি পিয়ার বাতুওয়ালা বাজে। নাচ মনে আর বিয়াত নাইস বললে গুলি কোনে বইব আপনারা কে বলাইবেন নিয়ে দিলে এটি ফাকলে কে হইবে নিকন। ওকে, আমার বিয়ার স্বপ্নের আশায় আর ভাবি দূরের দিকে এর আওয়াজ বন্ধ কর, তোরা তো আওয়াজের লাই কথা কইতে থাকে। আই হাই সাইয়ে এর কোন কইতে সস্তরা কোনে তো না দুঃখে কথা আগে তোরা। আর বিয়ার স্বপ্নের আশা আর ভাবি বালি সিনাই দিছে দূরের দিকে, এমন বালি সিনাইছে দাঁতের তলে হইলে কাসকাসাই উড়ে এককালে শতানের শতান লাঠি।
হ্যালো, কায়সার ভাই, আপনার ফোন তো 24 ঘন্টাই বিজি। আরে বাবা, আমি হচ্ছে পাবলিক লয়ার, মানুষের সঙ্গে তো আমাকে কথা বলতেই হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার বন্ধুকে ডিভোর্স দেব, আর ডিভোর্স দেওয়ার আগে ওর নামে একটা মামলা করব। ওকে 14 শিকের ভাত খেতে হবে। আমার বন্ধু খাবে 14 শিকের ভাত, খুব ভালো কথা। তা আনন্দের অপরাধটাকে আমি একটু জানতে পারি? সেটা আপনার জানার দরকার নেই, আমি চাই ডিভোর্স। নদী, আমি জানি এসব তোমার রাগের কথা। তোমার আর আনন্দের প্রেম ইতিহাস সবার জানা। তুমি এক কাজ করো, আমার চেম্বারে চলে আসো, আমি আনন্দকেও ডাকছি। তোমরা এসে দুজনে বসে আলাপ করবা, দেখবা আগের মতো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই নিয়ে তো 11 বার, তাই না? এবার ফাইনাল। আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন না? কানে কথা আপনার যাচ্ছে না? বাবা রে আপনি বাবা, হাসছেন কেন? যেভাবে রাগ করছে মনে হচ্ছে বন্ধুর বউ না, নিজের বউ। নদী, আচ্ছা শোনো, এসব সমস্যার সমাধান ওভার দ্য ফোন সম্ভব না। আর তোমার আর আনন্দের ব্যাপারে তো নাই। তুমি আর কাজ করো না, আমার চেম্বারে চলে আসো। না, আমি আসবো না। আমি আর সংসার করতে চাই না। আমি চাই ডিভোর্স। রাখছি। ডিভোর্স, মামলা, এই শব্দগুলো সব সমস্যার সমাধান নয়। ইগো, ইগো এক ভয়ঙ্কর ব্যাধি। Nee, break here. Come on. চুপি চুপি চুপি। কি ব্যাপার? আরে কি ব্যাপার? তুমি এই সাত সকালে একা একা কোথায় যাচ্ছ? এই তোমার তোমার হাতে টিফিন ক্যারিয়ার কেন? কি আছে ওতে? এই একটু আনন্দের বাড়ি যাচ্ছিলাম। ওই মৃদুলার জন্য একটু সিঙ্গারা বানিয়েছিলাম, সেটা নিয়ে যাচ্ছি। তাহলে আমিও যাই তোমার সাথে। নাতিটাকে কতদিন দেখি না। তাছাড়া ছেলের বাড়িতে তুমি একা একা বেড়াতে যাবে কেন? আমিও বেড়াতে যাই তোমার সাথে। হ্যাঁ, সেটা তো যাওয়া যায়, কিন্তু আসলে হচ্ছে কি, ওই মিষ্টির বিয়ের ব্যাপারে একটু আলাপ করতে যাচ্ছিলাম বৌমা আর আনন্দের সাথে, তাই। দেখো, তুমি মিষ্টির মা আর আমি হলাম মিষ্টির বাবা। মেয়ের বিয়ের কথাবার্তায় বাবা হিসেবে আমি উপস্থিত থাকবো না? আর সে তো থাকতেই পারো, আমি তো বারণ করিনি, কিন্তু আমি আর মিষ্টি তো রাতে বাড়ি ফিরবো না, আর বাড়িটা তো খালি থাকবে, বুঝতে পারছো না? সেই জন্য বলছিলাম তুমি থাকো। হ্যাঁ, আর আর একটা কথা, ওই এই রাতে যদি বৌমা আর আনন্দ ফোন করে, তাহলে বলো কি ওরা যেন মৃদুলাকে নিয়ে একদম না ভাবে, ঠিক আছে? মৃদুলা? আরে মৃদুলা তো সবে মাত্র কলেজে ভর্তি হয়েছে, ওকে নিয়ে এখনই বিয়ের চিন্তা? না, তোমার কথাবার্তা আগামাথা কিছুই বুঝতে পারছি না। যত সব অসংলগ্ন কথাবার্তা। হাইপারটেনশনের রোগী, কি করে বলি যে ছেলে বউ ঝগড়া করে মেয়েকে এখানে কেউ বাড়ি ছেড়েছে? এই বয়সেও সন্তানদের জন্য মিথ্যে কথা বলতে হয়। এই জগৎ সংসার একটা নাট্যমঞ্চ। এই নাট্যমঞ্চে চলে জীবন নাটকের নানা অঙ্ক, নানা দৃশ্য, আর সেই দৃশ্যে আমরা পাত্রপাত্রী হয়ে নিরন্তর অভিনয় করে যাই।
পরে এক নবদম্পতি ফরেস্টে বেড়াবার জন্য গেছে। ফরেস্টে যাই, নতুন বউয়ের শখ হয়েছে গাদার পিঠে উঠবো। স্বামী তো মনে মনে পাইতেছে আর নয়া বউ গাদার পিঠে উঠবো, লাগে লাগে হেতে করছে কি গাদা উত্তরে দড়ি ওয়াইফকে সুন্দর মতো পিঠে উড়ে দিছে। গাদা তো সুন্দর মতো আস্তে 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 সইতে সইতে তেরম করে হেতরে দিছে পালাই। হরণের লগে লগে হেতি তো খেপি গেছে। হেতি বলছে গাদারে ফার্স্ট টাইম। ইয়ার মাঝে স্ত্রীর মন রক্ষার জন্য সে বেড়া করছে কি ওয়াইফকে আবার সুন্দর মতো দড়ি পরি গাদার পিঠের উপরে উড়াই দিছে। গাদার পিঠে উড়ানোর পরে গাদা করছে কি হেতিরে লই আবার যাইতেছে 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 আবার তেরম করে দিছে ভাবাই। হেতি তো বুড়ুর করে ফরি গেছে, ফরি যায়। হেতি গাদারে বলছে সেকেন্ড টাইম। ইয়ার বাদে স্বামী মনে করছে মাগো ওয়াইফের এত শখ গাদার ফুটে সইব, হে আবার দড়ি ফুরি হেতিরে উড়াই দিছে গাদার ফুটে। গাদা করছে কি কদ্দু যাই হেতিরে বুড়ুত করে দিছে ফালাই। হেতি তো সেগাই পড়ে গেছে। ইয়ার বাদে হেতি উড়ি কেলের বেতুতুন দু নাইলে বন্দুকে গিয়ে বাইর করি গাদার কই হিড়াই ঠস ঠস করে দিছে গাদারে মার। মা স্বামী তো ডরাই গেছে। স্বামী বলছে এটা তুমি কি করলে, গাদনি করে মারিয়ে লাইলা, তুই তো মানুষ না, তুই নির্দয়, তুই ফাঁসান। স্ত্রী তখন স্বামীর মই বলছে তাকাই ফার্স্ট টাইম। এই যে স্বামী সব কিছু করছে, ইয়ার বাদে স্বামী আর কোনোদিন সত্যি আরে ঠারে স্ত্রীর দিকে তাকায় নাই। আর মনে হয় আর বাইয়ের জীবনে এরকম কোনো একটা ঘটনা ঘটছে। আর বাইয়ের মুখ পানি যাইতেছে কিন্তু ফাটতেছে না, মানে মুখ ফুটে কিছু বেরতে পারতেছে না। আর ভাই ভিতরে ভিতরে জলি গুড়ি মরে যাইতেছে। এটাই হইতেছে এই গল্পের মাহাত্ম্য। স্পিকটি নট। এক বউ শাশুড়ি দুইজনে সারাদিন খালি ঝগড়া করে, সকালবেলা উঠছেই ঝগড়া লাগিয়ে দেয়। পাড়া প্রতিবেশী হ্যাঁ ঝগড়ে অতিষ্ঠ হইয়া মেজাজটা খারাপ করে চিন্তা করছে যে কি করে এরা সকালবেলা উঠে ক্যাসর 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 করে কে। শাশুড়ি অপক্ষ ভাষায় গালাগাল করে। চিন্তা করলো যে এর জিজ্ঞেস করে দেখতে হবে, বিচার করতে দেবে। আরে ডাইটকে বললে আপনি কিন্তু এরকম উল্টাপাল্টা কাম করতে পারবেন না। ছেলের বউরে একটু আদর টাদর করে কথা বলেন, এরকম চিৎকার করে চেঁচামেচি করে গালাগাল করেন কিসের জন্য আপনি? বলছে ভাইজি আপনি পা পাশাই ধরি, আপনি যাই একটু দেখ আসলে ঘটনাটা কি সরজমিনে একটু তদন্ত করতে দেখেন। এক লোক সরজমিনে তদন্ত করতে গিয়ে দেখে এই শাশুড়ি চিৎকার চেঁচামেচি করে গালাগাল করতে আসে করতে আসে করতে আসে। তারপরে যখন শিফট করে গেছে, শিফট করে ছেলের বউর উপরে গেছে নজরটা যাই দেখে পিসার লইয়ে দিয়েছে হাতের মধ্যে। হ্যাঁ দূর দিয়ে মুখে কোনো কথা না বললে খালি টিটিং 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 দিন করে আকারে মিট করতে আসে। যা চিন্তা করে দেখেন কারণ মেজাজ কি ঠিক থাকতে পারে? শাশুড়ি কি করে ঠিক থাকবে? ও বেচারা শাশুড়ি তো গালাগাল করে খালাস হয়ে গেলে মহিলা তাকে পিছিয়ে দিয়ে পিটাইতে তুই ডেকে ঠিক থাকবে। এখন মানুষের বুঝলে যে আসল দোষটা এই বুঝতে পারছে যে সবসময় ওই যে তুমি বললে না স্ট্রিক্টলি নট। যে মানুষেরা গবেষণায় বলে যে মানুষেরা রাগ ভেতরে পুষে রাখে না, মুখ দিয়ে হটর হটর বলে বলে দেয়, তাদের মনটা ভালো। আর যে হারামিরা মনের ভিতরে পুষে রাখে, মুখ দিয়ে কথা বলে না, স্ট্রিক্টলি নট। শোনো আলার পোলার ফোনের মধ্যে প্যাচ শয়তানি শয়তানি বুঝছো? ভালো বলেছে। কি কি বলছি তো আর বাইরে কথা বলতেছেন কেমন? না 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 তো কি না না তোমার ভাইয়ের তো সেটা তো সবাই জানে। আচ্ছা বুটের তোই কথা একটা কই দিলি ওই জন্য। হ্যাঁ এই যে সে বলতেছে একদশ তোমার বাইয়ার তোমার বাইয়ার একবারে তোমার বই তো এমন বালা বালা করে টাবাই টাবাই ফুটতেছে কেমন কি? হ্যাঁ একদশ আর বাবির কেমন? মুরব্বিরা বলে গেছি সংসারে সুখের হয় রমণীর গুণে। কি ঠিক কি না? তোমার নানি দাদি খালি অর্ধেক অর্ধেক কথা কয় কেন?
লাইভ হচ্ছে ওই পরে এসে আপনার পরে হ্যালো হ্যালো আনন্দ। হ্যাঁ হ্যাঁ কাছে বল। আরে শোন, নিজের বউয়ের ধমক, রাগ, ঝাড়ি সব পুরুষই হজম করে, কিন্তু বন্ধুর বউ হয়ে নদী যেভাবে রাগ করে কথা বলছে সেটা কিন্তু হজম করা কঠিন বন্ধু। তার মানে নদী তোকে ফোন করেছিল? সরি বন্ধু, তুই কিছু মনে করিস না, হ্যাঁ? আরে আমি কিছু মনে করিনি। তোর বউ যেভাবে রাগ করে কথা বলছিল মনে হচ্ছিল নিজের বউ, নিজের বউ ভেবে মাফ করে দিয়েছি। দেখ দেখ কায়সার, তুই কিন্তু সবসময় সব বসে নিয়ে একদম বসে কথা বলবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সে না হয় করলাম না, হ্যাঁ। কিন্তু নদী তো তোকে ডিভোর্স করবে। ঠিক? হ্যাঁ, আর এই মহৎ কাজের দায়িত্ব পড়েছে আমার উপর। তা জানিস তো দেনমোহর ডিভোর্সের ভাইটাল ইস্যু। তা কাবিনের টাকার অঙ্কটা কত ডিজিট, উসুল কত ছিল, ডিভোর্স হলে তো সব শোধ করতে হবে, পারবি তো? দেখ কায়সার, তুই কিন্তু আবারও রসিকতা করছিস। আচ্ছা ঠিক আছে, নদী যখন ডিভোর্স চাইছে, ঠিক আছে তুই ব্যবস্থা কর। হ্যাঁ, ধ্যাৎ, নদীর মাথা গরম, তুইও মাথা গরম করলে চলবে? হ্যাঁ, এক কাজ কর, তুই আর নদী আমার চেম্বারে চলে আয়, আমি সিটিং এর ব্যবস্থা করছি। No, তোরা no. বসে কথা বল, সব সমাধান হয়ে যাবে। নো, এবার কোনো সিটিং হবে না, কোনো সিটিং হবে না। তুই ডিভোর্সের ব্যবস্থা কর। নদী যেহেতু ডিভোর্স চাইছে, আমি ডিভোর্স করে দেবো, আমি সব কিছু সাইন করে দেবো। তুই তুই ব্যবস্থা কর, একদম ব্যবস্থা কর। নিজেদের পাশাপাশি সন্তানদের কথাও ভাবা উচিত। অনেক কেস হিস্ট্রি আছে যেখানে বাবা মায়ের অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের বলি হতে হয়েছে সন্তানকে। ইগো ইগো এক ভয়ঙ্কর ব্যাধি। ইগো 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 এতে গুগল কয় না এই ভালো ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। কপিরাইট চাইবে আবার তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। এই মিষ্টি, তুই বসে বসে গান গাইবি? এই যে মৃদুলা কখন শাওয়ারে ঢুকেছে, এত করে ডাকছে কোনো সাড়া দিচ্ছে না। এতক্ষণ তো গোসল করে ঠান্ডা লেগে যাবে না? ও তো আসলে শাওয়ার নিচ্ছে না, তবে ও বাথরুমে বসে বসে কাঁদছে। মৃদুলা আসলে ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছে, অথচ আমাদের সামনে ভাব দেখাচ্ছে ওর কোনো কষ্ট হচ্ছে না। ওই যে মায়ের মতো ভাববে তবু মাছ খাবে না, লাইক মাদার লাইক ডটার। ও আসলে ওর বাবা মাকে অনেক মিস করছে। তাহলে কথা বলি, বাবা মাকে জানা এটা কষ্ট পাচ্ছে। কিভাবে জানাবো? ওদের তো সুইচড অফ, মোবাইল ক্যান নট বি রিচ। অনেক চেষ্টা করে তো আমি ওদেরকে ফোনে পাচ্ছি না। ইগো আম্মা, আর বিয়ে কি গো? বিয়ে তো কোনোভাবেই হইতেছে না, বয়স বাড়ি যাইতেছে। আম্মা সময় না বলছে এ মাসে কিন্তু আসবো, আমি কি আর বুঝতেছি না আম্মা। ওই যে মুরব্বীরা বলছে না, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় রাঁধুনি না পায় ঘর। আর রূপ ঐশ্বরিয়ার মতোই কি হয়েছে, কসু হয়েছে কসু। জন্ম মৃত্যু বিয়ে এটি অপর আল্লাহ। আর সময় সময় হলে, হ্যাঁ আমি সেই কথাই তো বলছিলাম, এটা আল্লাহর হাতে তো, যখন সময় হবে তখন ঠিকই তো বিয়ে হবে। দাদি নানিরা বলে গেছে মেয়েরা করিতে বুড়ি। আহা, জানো সময়ের পরিপ্রেক্ষিতে, অবস্থার পরিপ্রেক্ষিতে নানি দাদিরা নানা ধরনের কথা বলেছেন, কিন্তু সেই যুগের কথা তো আর এই সময়ে চলে না, এটা তো বুঝতে হবে তোমাকে। হ্যাঁ শোনো, আমার অবাক লাগে যে এই যুগের মেয়ে হয়ে এসব কথা কি করে বলি বলতো? হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা ভাবনা মানসিকতা বদলায়। দাদি নানিরা তো সেই পুরোনো কালের মানুষ, লেখাপড়া করার সুযোগ পাননি, কত কথা বলেছে। আর তুই এই যুগের মেয়ে হয়ে কেমন করে সব কথা বলিস? শুধু বিয়ে আর বিয়ে, হ্যাঁ অশিক্ষিত বলে কাল কথা
খালাম্মা, সময়ের বয়সের দোষ না। এমনও মানুষ আছে যারা সেই যুগে জন্মেছেন কিন্তু তাদের নিজেকে আপডেট করেছেন। তারা সময়ের সাথে সাথে এগিয়েছেন। তাদের মনের ভেতরে কুসংস্কার নেই, উল্টো পাল্টা চিন্তা নেই। এই যেমন আমি। আবার এমন অনেক মানুষ আছে যারা এই ডিজিটাল যুগে জন্মগ্রহণ করেছে অথচ কুসংস্কারে ভর্তি, মিননেস ভেতরে নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, তো একটু এগোচ্ছে না, গর্তের মধ্যে পড়ার একটা এই যেমন আমাদের মিষ্টি। আচ্ছা শোন শোন, রাগ করিস না, শোন ঠিকই তো বলেছে না। ও তোর বসে একটা মেয়ে দেখ, হ্যাঁ? কত উন্নত চিন্তাধারা, চিন্তা চেতনা সব কিছু, তাই না? আর তুই একটা একই বয়সী মেয়ে কি ভাবছিস সারাক্ষণ বিয়ে করছে? এই মেয়েটা যে লাজু, সে উচ্চ শিক্ষার্থীর জন্য পিএইচডি করার জন্য বিদেশ যাচ্ছে। একটা উল্টাই ফেলাইতেছে। আই কিন্তু আদর্শ গৃহবধূ হইতে চাই কেমন? ওই যে আঙ্কু বাংলা সিনেমা শাবানা ম্যাডাম খাডার 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 করে মেশিন চালাই, আঙ্কু জসিম সাহেবকে শিল্পপতি বানাই দিছিল, মনে আছে? আমিও ঠিক সেই রকম আদর্শ গৃহবধূ হই, সমন্যাকে লেখাপড়াই করতাম। বেশি লেখাপড়া করলে মাইয়া একটা ডানা গজাই যায়, ডানা। আঙ্কা কে বলেছে গো সোনা? ওই যে নানি দা মানা করছি, নানি দাদি কথা কম যায়। শোনো, মেয়েদের দুটো ডানা না, এখন মেয়েরা প্রত্যেকেই এক একজন পাখি। যে কোনো পাখি নয়, ফিনিক্স পাখি। ফিনিক্স পাখির জন্ম হয় আগুন থেকে। সেই পাখি নিজেকে পুড়িয়ে ছাই বানিয়ে সেই ছাই দিয়ে আবারও জন্ম নেয়। তার এক ডানা আর এক পা নারীর, আর আরেক পা আরেক ডানা পুরুষের। ফিনিক্স পাখি কখনো মাটি স্পর্শ করে না। বেগুনি, নীল, সবুজ আর হলুদাভ এই পাখির ছায়া সৌভাগ্যের বাহক। গ্রিক মিথোলজি তাই। শোনো, মেয়েরা এখন যে কোনো পাখি নয়, ফিনিক্স পাখি, আগুন পাখি, ফিনিক্স, মনে রাখবে। বিশ্ববিদ্যালয় পরে পিএইচডি করিবার জন্য নামটা কইতে যাই, তার দেখে জুজুরাই পড়ে যাইতেছে। এই গাদা কত বয় হইতাম না কেমন? এমনি আর বিয়ে হইছে 5 মাস। এরপরে যদি আর দাঁত বেগিন কমে যায়, তাহলে কি গো? বিয়ে আসলে আমার ধ্বংস। আর ভাবি আর তার বই, তারা হইতেছে মেলা শিক্ষিত, তারা আধুনিক মনস্ক, তারা কোনো মাইয়া হলানো, তারা হইতেছে ফাঁকি। ইয়েস, তারা হইতেছে ফিনিক্স পাখি, আগুন পাখি। কেমন? শতানের শতান লাঠি। Doctor, she is the medicine. Hey, kid. মৃদু, সোনামণি দিদিমা, দরজাটা খোল। মৃদু, ডাকছি, কিছুতেই দরজাটা খুলছে না। কি করি? এত ঘুমাবে, কতক্ষণ ধরে ঘুমাচ্ছে, কি করি? মা, হ্যাঁ, মৃদুলা তো ঘুমাচ্ছে না, তবে ও কাঁদছে। খাচ্ছে কেন? ও খুব কাঁদছে মা। তবে
দেখি কেন কাচ্ছে? মা, তো ওকে কাঁদতে দাও মা। সে কি কথা? মেয়েটা কাছে আমি বসতে পারবে না? কাঁদলে মনের কষ্ট চোখের পানি হয়ে ঝরে যায়। পাগলের মতো কথা, ওকে কাঁদতে দাও। পাগলের মতো কথা বলিস কেন? ও মেয়েটা কাছে, আমি যাবো না। না মা, যাবে না মা, ওকে কাঁদতে দাও, ও কাঁদুক মা। আমি বলি কি মা, ওর যে মনের কষ্ট সেটা থাকুক, ও চুপচাপ ওর মতো করে থাকুক মা। কেমন? মুরব্বীরা কিন্তু ঠিক কথাই বলে, হ্যাঁ তাই না মা? ওকে কাঁদতে দাও, ও কাঁদুক। মা, মৃদুলাকে কি ডাকবো মা? বলো। ও তো উঠছে না, আমি কোথা থেকে যাচ্ছি? এ বাচ্চা কি উঠবে? আরে মৃদুলা, মৃদু, ও মৃদু, ওই যে, এই যে আমার দিদিভাই উঠে গেছে, উঠে গেছে। এই যে কতক্ষণ যাচ্ছে, আর তো আসছিলি না। ওমা, সে কি কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলছিস? হ্যাঁ, দেখ দেখ দেখ, রাগ করিস না, রাগ করিস না, কাঁদিস না। দেখ দেখ, বস এখানে বস, দেখ দেখ, তোর জন্য আমি নিজের হাতে, তুই পছন্দ করিস না, আমি নিজের হাতে দেখ এমন সিঙ্গারা বানিয়ে নিয়ে এসছি। হ্যাঁ, শোন, আমি তো জানি মৃদুলার বাবা মার ডিভোর্স হয়ে গেছে, এটা যদি বন্ধুরা শোনে তাহলে কেউ আর মৃদুলার সাথে কথা বলবে না, কেউ ওর সাথে মিশতে চাইবে না, সবাই ওকে ইগনোর করবে, কেউ বন্ধুত্ব করবে না, এমনকি ওর বয়ফ্রেন্ডও হবে না। মৃদুলা শোন, তুই মনে কর তোর মা মরে গেছে, ঠিকই, অলক্ষের কথা। মনে করছে তোর মা বাবা দুজনেই মরে গেছে। কেন কেন বাবা মা দুজনে কেন মারা যাবে? আরে বাবা মার ডিভোর্স হওয়া আর বাবা মা মরে যাওয়া সেটা একই কথা। শোন, যে মা সন্তানের জন্ম দিয়ে মারা যায় কিংবা বাবা চলে যায়, সেই বাচ্চাটাও একদিন হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখে, তারপর একদিন এই কঠিন পৃথিবীতে দৌড়াতেও শিখে যায়। আর ও ও ও কেন একা হবে? ও কেন বাবা মা বাদ যাবে? কিন্তু বাবা মা ছাড়া সন্তান বাঁচে ঠিকই, সেটাকে বাঁচা বলে না। হ্যাঁ, তখন সেই সন্তানরা বড় হয় অনাদরে, অবহেলায়, করুণায়। আমি আমি দিন পর্যন্ত দেখতে পাচ্ছি যে ভাবি ভাইয়া ওদের ডিভোর্সের পরে মৃদুলা একদম একা হয়ে যাচ্ছে। মা, এই মা, তুমি বলো তো আমার কি হবে? হিট হচ্ছে না। হ্যাঁ? মা, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে মৃদুলা একদম একা হয়ে যাচ্ছে। আমার ভাই ভাবি ডিভোর্স, আর সেই সাথে ইটালি থেকে ওরা ফিরে এসে আমাকে বিয়ে না করে চলে যাচ্ছে। মা, হবে হবে, শোন, আসুক, ধুমধাম করে তোর বিয়ে হবে। আর ও একা হবে কেন? আমরা আছি না। ফার্স্টে কেন হচ্ছিস তুই? আমি আমি আশাহত হয়ে যাচ্ছি। আমি মৃদুলার ব্যাপারে একদম ফ্রাস্ট্রেটেড। মা, আমরা আছি, বাবা মা আছে, ফার্স্টে হতে হবে না। যথেষ্ট পাগলের মতো কথা বলিস। আরে পাগল বলতেছে, আরে যে পাগল বলে সে নিজে সবচেয়ে বড় পাগল। হ্যাঁ? মা, আমার ভাবি, তার যা রাগ, হ্যাঁ, সেই রাগে সে দুনিয়াটা ধ্বংস করে ফেলছে। মুরব্বীরা কিন্তু ঠিক কথাই বলে। হ্যাঁ, পুরুষ মানুষ রাগলে হয় বাদশা, আর মেয়ে মানুষ রাগলে হয়। তুমি কি বলছো? কিছু না, কিছু না, কিছু না। আমার মা কি? কিছু না, কিছু বলিনি, কিছু বলিনি। আমি জানি, আমি ফুপির মুখে আগেও শুনেছি পুরুষ মানুষ না। রাগলে হয় বাচ্চা। বলতে হবে, বলতে হবে না, বলতে হবে, এবার সে কথা বলতে হবে। দেখতেছে কি জানি বাংসুরের শব্দ হইতেছে কিন্তু। আরে মা আর মাইয়া, মানে মা বাইতেছে সংসার আর মাইয়া বাইতেছে কাপ বিড়ি ফুলদানি যত কিছু আছে সব। হ্যাঁ, বাংলার এবং কি দেখছে, সবে তো বাংলা শুরু। এদের মা
আর সুমিন্দার বিয়েটাই বাকি দিতেছে কেমন আল্লাহ বিচার করুক আর মন ভাঙা মসজিদ ভাঙা হইতেছে সমানে আর সুমিন্দার বিয়েটা বাকি দিতেছে অন্তত মন ভাঙি থাক দিতেছে তো কি আল্লাহ কি মাফ করবো নি কেউ মাফ করতো না আল্লাহ মাফ করতো না কালকে রাইতে কিন্তু আজ সুমিন্দারের সামনে দেখছি I love you. Te amo. Suminder, I miss you. Me mancho tanto. এখানে ইতালির ভাষা বললাম আর কি সুমিন্দর শিখাইছে দুলা ভাই আপনারা কিন্তু এটা ঠিক করছেন না। মৃদুলা ভালো নেই, ও খাচ্ছে না, কারোর সাথে কথা বলছে না, ডিস্ট্রাক্টেড আচরণ করছে। এগুলো আমাকে বলে লাভ কি? হ্যাঁ, তোমার আপাকে বলো, মেয়েটা তো আমার একার না। আমাকে খুঁজে পাচ্ছি না। তার মানে কি, তোমার আপা কোথায়? আমি তো জানি না, আমাকে রিচ করতে পারছি না ফোনে। আপনাকে তো পেয়েছি, প্লিজ আপনি চলেন। না না সরি, আমি ওই অশান্তি সংসারে ফিরে যাবো না। অশান্তির জন্য কি একা আপা দেয় নাকি? কি বলছেন আপনি? দেখো, তুমি তোমার মনের সাফাই গাইতে এসেছো, সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। এতদিন কখনো সাফাই গাইনি। আপনারা ঝগড়া করেছেন, রাগ করেছেন, আমি ভেবেছি সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাদের পাগলের বাড়িতে গিয়ে, মীর বাড়িতে গিয়ে আমি যা বুঝতে পারলাম, আপা যা করেছে ঠিক করেছে। আমি তো একদিন আবার সাফাই গাই, আমার গাইতেই হবে। তার মানে কি বলতে চাচ্ছ তুমি? মানেটাকে করেন না প্লিজ, মেয়েটার অবস্থা ভালো, আপনি চলেন। সরি সরি সরি, আমি তোমার আপার মতো রেগে রেগে অযথা বাড়ি থেকে বের হয়ে যাইনি। আপা অযথা বের হয়নি, নানা কারণ আছে। যাই হোক, শোনেন, এসব কথা পরে হবে, প্লিজ বাড়িতে চলেন। সরি সরি, আমি বাসায় যাব না। তোমার আপার কিন্তু অসম্ভব না, মানে তার সেন্টিমেন্ট একদম এক্সট্রিম লেভেল। আমি কিন্তু খুব ফেরা। দেখো, আমি কিন্তু ওই বাড়ি থেকে এই প্রথমবারের মতো বের হয়েছি। এটাই প্রথম, এটাই আমার শেষ। আপনি এভাবে করে বলছেন? আপা লেখাপড়া করে, তার ক্যারিয়ার তৈরি করে, আপনার ফ্যামিলির জন্য কি কিছু করেনি? সবটা শেষ করে দিচ্ছেন। সেটা তো করেছে, সেটা তো অস্বীকার করছি না। কিন্তু তোমার আপা কি চায় জানো? কি চান? তোমার আপা চায় হচ্ছে স্বাধীনতা। কি অদ্ভুত! একজন মানুষ আরেকজন মানুষকে স্বাধীন করে কি করে? স্বাধীনতা দেন কি করে? আপনারা যারা মনে করেন স্ত্রীকে বিয়ে করবার পর আপনার দাসী এবং আপনি তার প্রভু, তারা ভুল ধারণা করে। যারা মনে করেন বিয়ের পরে মেয়েরা সংসার করতে বাধ্য, তারা দায় থেকে করে, এটাও আপনারা ভুল ধারণা করেন। মেয়েরা যদি কোনো কিছু করে তাহলে মমতা থেকে করে, মায়া থেকে করে। সংসার, বাচ্চা কাচ্চা সমস্ত কিছু তারা মায়ায় বলে করে। সংসার ভালোবেসে মায়ার বাঁধনে। তোমার লেকচার আমি খুব ভালো কথা শুনলাম, কিন্তু আমি তোমার আপার ব্যাপারে একদম ফেরা। তোমার আপার ইগো থাকতে পারে, আমার ইগো নেই, আমারও ইগো আছে। আচ্ছা আচ্ছা, দুলা ভাই, ইগোর বিষয়ে কথা কি বলবো বলেন তো? একদিকে আপা, একদিকে দুলা ভাই, সহ্য। তুই কি এক পাতা করে ওষুধ খাই নিছিস? বসো না। কি করে করলি তুই?
আল্লাহ, হাতে দেই রক্ত। আর বলো না, হাত কেটে রক্ত হচ্ছে অবস্থা। সে কি কথা, আপনি কোথায় ছিলেন? তাহলে আমরা দেখতে পারিনি। আমি কোথাও যাবো না। কেন কেন শুনলে কেন যাবো? চল না, তোর মামা তোর বাপের চেয়ে বেশি আদর করে। চল আমাদের সাথে, দেশ কেন? আমি কোথাও যাবো না, আমি যাবো না, যাবো না, যাবো না। এই, শুনেছো মৃদুলার কাছে সুইসাইড নোট পাওয়া গেছে। বলো কি? হ্যাঁ, এটা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা না। ওকে ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। আল্লাহ, খালু কি করছে? খালাম খালু কি কর? সেই সাইকিয়াট্রিস্ট মানে তো পাগলের ডাক্তার। আরে না না, সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার নয়। সাইকিয়াট্রিস্ট মানে মনের রোগের ডাক্তার। শরীরের রোগ চোখে দেখা যায়, মনের রোগ চোখে দেখা যায় না। ও খালাম, আপনি ঠিকই কইছেন। এই আপদ নিয়ে আমাকে কাজ রাই। না না না, এই সময় ওকে টান ঠিক হবে না। চল, আমাদের কাছে থাকবে আমাদের বাচ্চা, একদম ঠিক হবে না ওকে টানটানা করাটা। এই, মামা তোকে তোর বাবার চেয়ে বেশি আদর করবে, আর মামি তোকে তোর মায়ের মতো আদর করবে। মার পরে না, পরে মাসি, আর পরে ফারাফসি। কেমন এটাও নানি দাদিরা বলে গেছে কি? মা, মা, আমার কিন্তু খুব ভয় করছে মা। হ্যাঁ, এই যে এটার পরে শোধ পড়ছে। শেষ পর্যন্ত না জানি এই মেয়ের জন্য আমাদের গোষ্ঠী শুদ্ধ সবাইকে জেলে যেতে হয়। ভাইয়া ভাবিকে ফোন করে কোনোভাবেই আমি রিচ করতে পারছি না। ওদের ফোন কেমন রিচ? আমার তো মনে হয় পুলিশ এসে আমাদের সবাইকে নিয়ে যাবে। মৃদুলার মামা, মামি, খালা সবাই মিলে পুলিশ নিয়ে আমাদের বাড়িতে আসবে। তারপর পুলিশ এসে আমাদেরকে হেনস্থা করবে। হ্যাঁ, সবাইকে ধরে একসাথে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমরা কিন্তু কেউ এখানে সেফ না বাবা। একটা কথা শোন, একটা কথা শোন, তোর মুখে কোনো সময় কোনো ভালো কথা আসে না, সারাক্ষণ অলক্ষণের কথা। আমি একটা সিদ্ধান্তে পৌঁছলাম, আমার তো ঠিক জানা নেই সেই সময়টা। আমার মনে হয় তোর জন্মের সময় তোর মুখে যে মধুটা দেওয়া হয়েছিল নিশ্চয়ই ভেজাল ছিল, নিশ্চয়ই ভেজাল ছিল, নাহলে সবসময় অলক্ষণের কথা আর বাজে কথা। শোনো শোনো, এই আল্লাহ না করুক, এই মৃদুলার যদি কিছু হয় আর সত্যি সত্যি যদি পুলিশ এই বাড়িতে আসে, তাহলে কিন্তু একে একে সবাইকে হাত পড়া পড়াবে বলে দিচ্ছি। ব্যাংকের আগে তো আর অ্যারেস্ট করে নিয়ে যাবো, আর হাত করা পাইবো। কেন কেন সবাইকে রেখে দিয়ে তোর হাতে কেন আগে হাত করা পড়াবে? কারণ তিনি আমার বাবি আর আমি তার ননদ। আর অ্যারেস্ট করবার জন্য এই একটা সম্পর্কই যথেষ্ট। সারা দুনিয়ার ভিত্তে ঘরে ঘরে ননদ বাবির গুদ্দা গুদ্দি লাগিয়ে দিচ্ছে। কেমন তো তারা সে ব্যাংকের আগে আমার অ্যারেস্ট করলো। ঠিক আম্মা, আর বিয়ে করবো আম্মা। হবে হবে, সুবর্ণ আসুক, ঠিক তোর বিয়ে হবে। আমার কিন্তু মনে হইতেছে সুমন্যা যদি আসে, সুমন্যা তার বাপ মা সৈন্য গোষ্ঠীর ধরে বিমানবন্দর তো সোজা কাশীপুরে যাবো। কাশীপুর? ওমা, কাশীপুর? কাশীপুর মানে কি? বুঝতেছে না? বিমানবন্দরে তো কাশীপুর কারাগার হইতেছে সবচেয়ে কাছে। কেমন এখন বিমানবন্দরের নামনের লগে লগে এখন অ্যারেস্ট করি বান্দি এক কতরিতে বান্দি সোজা কাশীপুর কারাগারে নিয়ে চলে যাবো। তার উপর অন্ত আবার তার নাই। কেমন ওই যে এক্সপ্রেস হাইওয়ে হয়েছে না, হাইওয়ে দিয়ে বিমানবন্দরে তো বেগুন এক কতরিতে বান্দি শুরু করে নিয়ে চলে যাবো কাশীপুর। তুই থাক, বাঙালির কথা। আরে পাগল হইতেছে, আরে যে পাগল বলে সে নিজেই কিন্তু পাগল। একটা মুভি দেখছিলাম, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের গল্প।
একজন ওয়াইফের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ফরকিয়া ছিল। সেই ফরকিয়ার খবরটা স্বামী সাইনবার পরে দুইজনের মধ্যে একটা লাগছে, তারপরে দুইজনের সংসারটা ঠুস গেছে ভাঙি। আত্মর লাগে আর বাবির এরকম একটা ঠাসটা সম্পর্ক আছে, আর মাইয়া সেটা জানি গেছে, কিন্তু শরমে কাউরে কিছু বলতে পারতেছে না, শর্মিন্দ হইছে, বুক ফুটে যাইতেছে, কিন্তু বুক ফুটে করতে পারতেছে না। সেই কষ্টে দুঃখে তাদের মধ্যে ঝগড়া লাগছে আর কি। মানুষ যখন মানুষকে ছোট করতে চায় তখন তার চরিত্র নিয়ে কথা বলে। মানুষ যখন আরেকটা মানুষের সাকসেস দেখতে না পায় তখন তার চরিত্র নিয়ে কথা বলে। একটা মানুষ যখন আরেকটা মানুষকে ঈর্ষা করে তখন তার চরিত্র নিয়ে আজে বাজে সমস্ত কিছু বলতে থাকে, কিন্তু সে বোঝে না ওই মানুষটা কিন্তু তাতে কিছুই এসে যায় না। তার নিজের বোধ, নিজের ভেতরগত কুরুচিপূর্ণ ভাবেরই প্রকাশ পায়। আচ্ছা, তুমি তোমার ভাবি সম্পর্কে, তোমার ভাইয়ের বই তো না কি, সে তার সম্পর্কে এরকম একটা ফালতু করে কি করে বলবে? সেদিকে ছিলাম সেই জন্য বলছি, মেজাজ খারাপ হয়ে গেছিল। আমরা যদি এরকম বিয়া বাইতো তার জন্য, তাহলে আপনারা বেশি কিছু বলতেন। তোর মেজাজ খারাপ হয়েছে, তুই এগুলো বলেছিস। আমার মেজাজ যদি বেশি খারাপ হয়ে যায়, আপা এই বাড়ি ছেড়েছে ভালোই করেছে। মুরব্বীরা বলছে বন্দুকের গুলি আর মুখের গুলি একবার যদি বাইরে যায় সেটা আর কোনোদিন ফেরত পাওয়া যায় না। আমি যখন একটা কথা বলে ফেলছি ভুল হয়েছে, আবার মত করে কিনে ফেললাম আর কি, কথাটা কেমন? তবে একটা কথা বলি, আমি একটু ফুটো ফুটো কথা বলি আর কি, যাই বলি না কেন ব্যাগ কিন্তু হাসা কথা বলি। হাসা কথা সব সময় তিতা লাগে, ওই যে করলার মতো। কেমন? করলা যেমন খাইতে তিতা কিন্তু ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। আচ্ছা, কটা বাজে? ইতালি তো রাতে গেছে, কেমন এখন? সময় না কিন্তু আর কান্না শুনি কোনোদিন ঘুমায় না, একেবারে সব খাড়া করে তাকায় থাকে। আই যখন গান শোনাই তারপরে আস্তে 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 করে ঘুমায়। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। লা 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 লা। বাড়িতে আবার দরকার করবে না, শোনো, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাওয়ার মতো তুচ্ছ কোনো বস্তু নয়। আর সংসারে যখন দুজন মানুষের দ্বন্দ্ব হয় তখন তৃতীয় পক্ষের উচিত তার সমাধানে এগিয়ে যাওয়া। তা না করে যদি উস্কে দেওয়া হয় তাহলে কিন্তু ক্ষতিটারও বাড়ে। কায়সার ভাই, দুজন মানুষ যখন রিলেটেড থাকে দুজনের প্রতি, সেই মানুষ একসাথে নিচে থাকবার তো কোনো দরকার নেই। আপাতত ডিভোর্স চাইছে না, তা আপনি ডিভোর্সের ব্যবস্থা করে দেন। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই হুটহাট চিন্তা ভাবনা ছাড়া যারা ডিভোর্স দেয়, পরে তারা যখন আবার এক হতে চায় তা কিন্তু পারে না। তাই সিদ্ধান্ত নেওয়ার আগেই ভাবা উচিত। আর আনন্দ যদি কোনো ভুল করে থাকে সেটা সমাধানে তো আমরা কাজ করতে পারি। আপনি আপনার বন্ধুর পক্ষপাতিত্ব করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু একজন মেয়ে লয়ার যদি এখানে থাকতো, তিনি কিন্তু ভিন্ন কোনো কথা বলতো। আপনি প্লিজ, আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন। আমি আমাকে মানে যা কিছু করবার আমি করবো, ডিভোর্সটা হতেই হবে। যে সংসারে ডিভোর্স হয় সামাজিকভাবে তারা কত বিব্রত হয় তোমার বোধহয় সে সম্পর্কে কোনো ধারণা নেই। ব্রাদার, নাও উই আর লিভিং ইন 2024। এই সময় এসে আপনি যদি এরকম কথা বলেন ব্যাকডেটেড, তাহলে তো জিনিসটা হলো না। একটা মানুষের স্বাধীনতা, মানুষের নিজের ধারণা, সেটা তো অবশ্যই তাকে সম্মানটা দিতে হবে ভাই। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো, দুটো মানুষ পাশাপাশি আছে, সারাক্ষণ ভনিতা করছে মানুষজনের সামনে এবং ভাব দেখাচ্ছে তারা খুব হ্যাপি, কিন্তু তাদের ভিতরে ঝগড়া চলছে। বিষয়টা কেমন হয়?
তারা যদি ভালো না থাকে, আলাদা হতে চায়, তাহলে তারা আলাদা হতেই পারে, সেখানে তার কোনো প্রবলেম দেখি না ভাই। শোনেন, আবার ডিভোর্স যেহেতু চাচ্ছে, আপনি একটা ব্যবস্থা করেন। এই সম্পর্ককে টেনে নিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না। যে সম্পর্ককে আমাদের বোঝা মনে হচ্ছে, সেই অদৃশ্য বোঝাকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে তো হয়। কিন্তু বাবা মার ডিভোর্সের কারণে সন্তানের কি ক্ষতি হয় তুমি জানো? সেটা আবার জানি না, নিজের চোখেই তো দেখছি। কিছু হয়নি, তারপরেও মৃদুলা যা করছে। সন্তান যদি আন্ডার এজ হয় বা অ্যাডাল্ট, প্রত্যেকটা সন্তানের জন্যই বাবা মায়ের ভালোবাসা এবং সান্নিধ্য খুব দরকার। কিন্তু ডিভোর্সের কারণে কি হচ্ছে? সন্তানের কাস্টডি নিয়ে বাবা মা শুরু করছে নতুন এক যুদ্ধ। দিন শেষে সন্তানের যেমন বাবাকে দরকার, তেমনি মাকেও দরকার। অথচ মা তার সন্তানকে কাছে পেতে বাবার সম্পর্কে ব্যাড ইমপ্রেশন দেয়। ঠিক তেমনি করে বাবা সন্তানের ভালোবাসায় অন্ধ হয়ে মার সম্পর্কে আজে বাজে কথা বলে। আত্মীয় স্বজনরাও সেই দলে যোগ দেয়। কিন্তু কোন সন্তানের কাছে বাবাও খারাপ না, মাও খারাপ না, এই চাপটাই নিতে হচ্ছে তাকে। এটাই আমাদের সমাজের আজকের বাস্তব চিত্র। যে কথাগুলো বলছেন সেটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু সিচুয়েশন এমন হয়েছে, এখন আসলে আর আবার ওই সংসারে থাকার কোনো মানে হয় না। আপনি প্লিজ একটা ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আনন্দ আর নদী যদি মৃদুলার ব্যাপারে কাস্টডি নিয়ে সিদ্ধান্ত নেয়, সেটা আমার জন্য ভালো হয়। নদী সংসার করবে না, ডিভোর্স দিতে চায়, মামলা করতে চায়, কিন্তু আমার এখানে আসছে না। একজন নারী বিভিন্ন কারণে তার স্বামীকে ডিভোর্স দিতে পারে। এই যেমন স্বামী যদি মাদকাসক্ত হয়, যদি সংসারে মনোমালিন্য থাকে, যদি ভরণ পোষণে অস্বীকৃতি জানায়, তাহলে সে মামলা করতে পারে। আবার মনে করো কোন নারী তার স্বামী যদি শারীরিকভাবে অক্ষম হয়, সেক্ষেত্রেও ডিভোর্সের মামলা করতে পারে। এখন নদী এখানে আসছে না, কোনো অভিযোগও করছে না, তাহলে আমি এটা সব লিখে রেখেছি, কিন্তু কোন ধারায় কেস ফাইল করবো তুমি বলো তো? ভাই আমাকে দেন, কলমটা দেন, আমি লিখে দিচ্ছি। আমি জানি কারণটা কি। তুমি জানো? হ্যাঁ দেখে দিচ্ছি, দাঁড়ান। এই যে ভাই, শারীরিক অক্ষমতা। ও, তাহলে এই কারণেই নদী আর আনন্দ দুজনেই আমাকে এড়িয়ে চলছে। আচ্ছা ঠিক আছে, জি। এই অভিযোগের সাথে মেডিকেলের কাগজ অ্যাটাচ করতে হবে, হ্যাঁ? মানে প্রুফ কপি যেটা আছে না, ওটা দিতে হবে। আছে তো? না না জি না নেই। আমি না মানে মিথ্যে বলেছি। আসলে সত্যিটা আসলে অন্য একটা, এই তুলাভাইয়ের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। ওই কারণে আবার যখন মানে আবার কাছে ধরা খেয়েছে, তখন আবার বাসা থেকে বের হয়ে গেছে, এখন ডিভোর্স চাচ্ছে। আপনি তো জানেন, ও যে নানি দাদিরা বলে না, কিরোসিন 1 দিন আর চোরের যদি 10 দিন হয়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই অভিযোগপত্রে নদীর সাইন করতে হবে। আবার সাইন? হ্যাঁ। এটা আমি করতে পারি, কোনো ব্যাপার না। দেন আমি করে দিচ্ছি। কোথাও কোথায় লাগবে বলেন, আমি করে দিচ্ছি। নদীর সাইন করবে তুমি? হ্যাঁ, অসুবিধা নেই। মানে কি? আরে একজনের স্বাক্ষরকে আরেকজন করতে পারে নাকি? তাছাড়া উকিল নোটিশ পাঠাতে হবে, ডিভোর্সের জিডি করতে হবে। তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, গিয়ে ওই যে কাবিননামা অন্যান্য পেপার সহ নদীকে বুঝিয়ে আমার চেম্বারে নিয়ে আসো, যাও। আপা যদি না আসে? সমস্যা তোমারও না, সমস্যা আমারও না। নদীর স্বার্থে নদীকে এখানে আসতে হবে। আবার যাইবো, আপা আসবে না, কিন্তু ওই ফারে আমি চাই না যে আপা থাকুক, এটা ফালতু। তাহলে এই কেস এখানেই ফিনিশ। ইগো এক ভয়ঙ্কর ব্যাধি। থাকো তুমি, আমি চললাম। কাসর ভাই প্লিজ, আপনি কাসর ভাই। আর কয় মিনিট আছে? আর কয় মিনিট আছে? বকুল ভাই, বকুল ভাইকে আমার কাছে মৃদুলা, আসো আসো, তুমি আমার চেম্বারে আসো। আচ্ছা মৃদুলা, তুমি কি তোমার সমস্যার কথাগুলো আমাকে বলবে? পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিজস্ব কথা, তার একটা চিন্তা ভাবনা থাকে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই কথাগুলো বলার বা শোনার জন্য কাউকে পাওয়া যায় না। তুমি আমাকে নিশ্চিন্ত মনে তোমার কথাগুলো বলতে পারো। আমার তো কোনো কথা নাই। শোনো,
ডাক্তারদের কাছে কোনো কথা গোপন রাখতে হয় না। ডাক্তাররা কখনো কারো কথা কারোকে বলে না, এটাকে বলে প্রফেশনাল এথিক্স। আচ্ছা, এই যে তুমি ঘরের দরজা বন্ধ করে বসে থাকছো, জিনিসপত্র ছুঁড়ে মারছো, হাত কাটছো, ভাঙছো, আবার দরজা লাগিয়ে কাঁদছো, এসব কেন করছো? আমার ইচ্ছা। অনেকগুলো ঘুমের ওষুধ খেলে কি হয় তুমি জানো? আমার তো মরে যেতে ইচ্ছা করে। তো মরে যেতে ইচ্ছা করে কেন? আমার কিছুই ভালো না। শোনো, যে কোনো মানুষই কারণে বা অকারণে হঠাৎ রেগে যেতে পারে, আর এই রাগ আর অভিমান তাকে একা করে দেয়। আর এই একাকিত্ব মানুষকে বিষণ্ণ করে দেয়। আর এই বিষণ্ণতা থেকে আমাদের কিন্তু নিজেদেরকে বের করতে হয়। এই যেমন মনে করো, তুমি মন ভালো হয় এমন যে কোনো কিছু করতে পারো, বন্ধুদের সাথে গল্প করতে পারো, আড্ডা মারতে পারো, কোথাও বাইরে যেতে পারো। আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। শিশিরের ছোট্ট ছোট্ট কণা থেকে মেঘ হয়, তারপর সেই মেঘ ধীরে ধীরে আকারে অনেক বড় হয়, তারপর সেই মেঘ হঠাৎ আলোর ঝলকে আর বিশাল গর্জনে বৃষ্টির মতো ঝরে পড়ে। মেঘ এভাবেই কিন্তু তার সব কষ্ট ভুলে যায়। আর সেই মেঘ আমাদের সবার কত প্রিয়। বৃষ্টি, বৃষ্টিকে নিয়ে আমরা কবিতা লিখি, বৃষ্টিকে নিয়ে আমরা গান গাই। আমাদের জীবনটা না তেমনি খুব সুন্দর। তুমি আমার কথার অর্থ বুঝতে পারছো? তুমি কলেজে পড়ো অথচ আমার কথার অর্থ বোঝনি? আমি আসলে আপনার কথাগুলো শুনি। মানুষের ছোট ছোট ক্ষোভ বা দুঃখ জমে একসময় পাহাড়ের মতো বড় আর পাথরের মতো শক্ত হয়ে যায়। আর সেই পাথরের চাপ আমাদের মনে এক ধরনের চাপ সৃষ্টি করে। অবশ্য আমরা চাইলে কিন্তু সেই পাথরগুলো টুকরো টুকরো করে দিতে পারি। এবার নিশ্চয় তুমি আমার কথাগুলো শুনেছ, আমার কথাগুলো বুঝেছ? বাবা মাকে মিস করছো? বাবা মার কাছে যেতে মন চাইছে? আচ্ছা, তুমি বলো, তুমি কার কাছে যেতে চাও? তুমি যার কাছে যেতে চাইবে আমি তোমাকে তার কাছে নিয়ে যাবো। আমি ওদের কারো কাছেই যেতে চাই, আমি কারো কাছেই যাব। কপিরাইট হবে, আওয়াজ দিও না। দিল কপিরাইট খেয়ে গেল। তোমার কথা হয় না। তুমি স্মার্ট, এডুকেটেড, তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। এই বোঝার মতো বোধ তোমার আছে। নদী, এবার কিন্তু কোনো সন্ধি হবে না, এবার কেস ফাইনাল। ওই আনন্দ বেটাকে দেখে এবার কিন্তু আমি আর জামাই আদর করতে পারবো না। ওকে লাল দালানের ভাত খাবো, 14 শিখে ঢুকাবো। লাল দালানে বসে আনন্দ বেটা মালির কাজ করবে আর লাল চালের রুটি খাবে। হ্যাঁ, বাবা মার ডিভোর্সের কারণে সন্তানের উপর নেতিবাচক প্রভাব তো পড়বেই। আর তাছাড়া একই ছাদের নিচে থেকে যদি মারামারি করে তার প্রভাব তো আরো বেশি। আরে মেয়েকে নিয়ে তুমি ভেবো না। শোনো, মুসলিম ধারায় কিছু আইন আছে যেখানে বলা আছে সন্তান যদি আন্ডারেজ হয় তাহলে ডিভোর্সের পরে সে তার মায়ের সঙ্গে থাকবে, আর যদি অ্যাডাল্ট হয় মিন্স 18 বছরের বেশি হয় তাহলে সে মায়ের কাছেও থাকতে পারে, বাবার কাছেও থাকতে পারে, আবার চাইলে সে একা একাও থাকতে পারে। আবার এই গার্ডিয়ানশিপ লয়ের কিছু নিয়ম আছে যেখানে বলা আছে মা যদি অন্যত্র বিবাহ করে তাহলে সে সন্তানের অভিভাবকত্ব হারাবে। তুমি নিশ্চয়ই বিয়ের কথা ভাবছো না, নাকি ভাবছো? কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ও, তুমি এক কাজ করো, তুমি একটু লাজুকের সঙ্গে কথা বলো। এখানে লাজুকের কথা আসছে কেন? আমি জানি আমি আর আনন্দ
ডিভোর্স দেব না, কিন্তু আমাদের বাচ্চাটা ভালো নেই। আপনি কেন আনন্দের এখানে লাজুকের কথা বলছেন? না, আমি ঠিক বুঝতে পারছি না। লাজুক তো এক কথা বললো, তুমি আর এক কথা বলছো। তুমি তাছাড়া এর আগেও আপনি ওকে দুশ্চরিত বলেছেন, আমি কিন্তু সব ওকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, এই যে তোমার অভিযোগের কাগজপত্র, তোমার যা ইচ্ছে তাই করো, আমাকে রেহাই দাও, যাও। নারীর মন নাকি স্বয়ং বিধাতাও বোঝেন না। আমি হচ্ছে কায়সার আহমেদ, নগণ্য একজন উকিল। আরে বাবা, আমি কি করে বুঝবো? বিশটা টাকা থাকলে দিয়ে দাও। ধন্য কত না স্তম্ভিত। তোমার সাথে আমার কথা আছে। বসো। সন্তানদের এই যে বিষণ্ণতা, বাবা মার যে অনিয়ম, এতে কিন্তু এক ধরনের মানসিক চাপ সৃষ্টি হয়। মৃদুলার সাথে কথা বলে আমি বুঝতে পারলাম ও আসলে অ্যান্ডিজেনাস ডিপ্রেশনে আক্রান্ত। ও কি পাগল হয়ে যাচ্ছে? আপনি ওকে একটু ওষুধ লিখে দেন কেমন? আমি কিন্তু টের পাচ্ছি মৃদুলা জানি কেমন কেমন করছে। এই কাপ পিরিচ ভাঙছে, হাত কাটছে, পা কাটছে, কি করছে না করছে। আমি দেখি ওর বাবা মায়ের সাথে কথা বলার পর তারপর আমি একটা ব্যবস্থা নেব। আমি কিন্তু ঠিক বুঝতে পারছি যে মৃদুলা একদম ওর মায়ের মতো, ঠিক মায়ের মতো জি, ভাঙবে কিন্তু মচকাবে না। আমি ওকে বুঝিয়ে বলেছি যে যেই মা মেয়েকে ফেলে রেখে চলে যায় সে তো মায়ের কোনো জাতি না, তাই না? আমার কাছে তার মায়ের সব প্রবলেম গুলো শুনে মৃদুলা খুব আপসেট। আচ্ছা ডাক্তার সাহেব, মৃদুলা কি সত্যি সুইসাইড করবে? ব্যাপারটা একদম উড়িয়ে দেওয়া যায় না, টেন্ডেন্সি যেহেতু আছে করতেও পারে। মাগো, তোলে আর বিয়ার কি হইব? মার মাইয়া মিলে যে কুরকুরানি শুরু করছে আর বিয়ার আশা ধ্বংস। আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন, আপনার ভাবির সাথে আপনার ভাইয়ের কিরকম সম্পর্ক? একবারে জুজুরা। মানে আমার ভাবি ভাইয়া সব ব্যাপারে ভীষণ ইন্টারফেয়ার করে। এই যেমন ধরে আমার ভাবি বলে যে ভাইয়া কখন কোথায় কোন শার্টটা পরে যাবে, কোন দাওয়াতে কি পরবে, কি কালারের শার্ট পরবে, ঘরের বাজার থেকে শুরু করে রান্না বান্না পর্যন্ত সমস্ত কিছুতেই ভাবির ইন্টারফেয়ারেন্স। আমি কিন্তু ঠিক বুঝতে পারি এই সব কিছুতে আমার ভাইয়া ভীষণ বিরক্ত। কিন্তু এটা তো তাদের দুজনের পার্সোনাল ব্যাপার। ডাক্তার বেটা কি বলতেছে এগুলি? আপনি বুঝতে পারছেন না, আমার ভাবির কিন্তু অনেক 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 প্রবলেম। হ্যাঁ, স্বামী স্ত্রী দুটো আলাদা সত্তার মানুষ, সংসারের প্রয়োজনে মান অভিমান দ্বন্দ্ব তো থাকতেই পারে। একসার লাগতেছে, একসার আত্মন লাগে তাদের দলে পিছছে ডাক্তারিয়া কেমন? শোনেন ডাক্তার সাহেব, আমি খেয়াল করেছি আমার ভাইয়া ভাবির সব সময় নানান ধরনের সমস্যা লেগেই থাকে। আপনি বুঝতে পারছেন না যে মানে মৃদুলা এইসব দেখে এত শক। আপনি নিজে যখন একটু ইনভেস্টিগেশন করবেন আপনি ঠিক বুঝতে পারবেন। আমি কিন্তু স্পষ্টই বুঝতে পারছি যে আপনি কিন্তু আপনার ভাবির উপর ভীষণ বিরক্ত, ভাবিকে একদম পছন্দ করেন না। এই কথাটা আপনি ঠিক বলছেন, তবে মুরব্বীরা একটা কথা বলে গেছে না, হ্যাঁ, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি, বাপ ভালো তো পুত ভালো, মা ভালো তো ঝি, লাইক মাদার লাইক ডটার। একদম মৃদুলা ঠিক তেমন হয়েছে, মায়ের সব খাইছে পাই গেছে একটা গান্না মরিস। দেখছি অনেক কিছুই বুঝতে পারেন, একটু আমাকে বুঝতে দিন। আসলে সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা সৃষ্টিকর্তা, সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা সৃষ্টিকর্তার এক আশ্চর্য অলৌকিক দান। আমি একজন অভিভাবক হিসেবে এটা বলছি,
বাবা মায়ের বিচ্ছেদ যে কোনো কারণে হোক, তারা কিন্তু সন্তানের জন্য কষ্ট পাচ্ছে। পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই সন্তানের সাথে বাবা মায়ের যে সম্পর্ক, সেই সম্পর্কে ভাঙতে পারে। এই ভিড়টা খুবই শক্ত, জানেন। একজন সন্তানের যেমন মাকেও চায়, তেমনি তার বাবাকেও চায়। স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক নাও হতে পারে, কিন্তু এই যে সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক, এর কোনো তুলনাই পৃথিবীতে নেই। আর এই সংবেদনশীল এই সম্পর্কটা এক অপূর্ব। তাই বাবা মায়ের কাছে তাদের সন্তানের সম্বন্ধে খারাপ ইমপ্রেশন দেওয়া কিন্তু একদম উচিত না। আর আপনি ঠিক এই কাজটাই করে যাচ্ছেন। ডাক্তার সাহেব, নিজের মুখে বলছেন যে মৃদুলা ডিপ্রেশনে ভুগছে, ওর কাউন্সিলিং দরকার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপাতত মৃদুলার চিকিৎসার ভার আমি আপনাকেই ছেড়ে দিলাম। মৃদুলার কাছে আপনি ওর মার ব্যাপারে যে সমস্ত অভিযোগ করেছেন, তা কিন্তু আপনাকেই শুধরে নিতে হবে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি, মানে আমি বুঝতে পারছি ডাক্তার সাহেব, কিন্তু আসলে শুধু যে আমাকে বোঝাচ্ছেন বা আমারই বুঝতে হবে তা কিন্তু না। হ্যাঁ, ওই যে আরেকজন মৃদুলার খালা লাজু, সে স্যার বাইয়ের মাথার ওসের মধ্যই বড়াই খেতেছে, সেই কথা কিন্তু বলতেছে না। কেমন? হ্যাঁ, সে যে আমার বাইয়ের কাছে সারাদিন পাঁচ দিতেছে আর মৃদুলার কাছে আমার বাই সম্পর্কে খারাপ কথা বলতেছে, সেটা কিন্তু বলতেছে না। ডাক্তার সাহেব, যদি আমার ট্রিটমেন্ট দরকার হয়, সেই সাথে সাথে না আর একজনের ট্রিটমেন্ট খুব দরকার। ওই যে মৃদুলার খালা, সে না সেই লাজুক না সব সময় আমার মৃদুলার কাছে, আমার ভাইয়ের মেয়েটার কাছে আমার ভাই সম্পর্কে যা তা কথা বলে। মৃদুলা কিন্তু এইসব শুনে ভীষণ শকড, আমি বুঝতে পারি। আসলে ট্রিটমেন্টটা কিন্তু তারও দরকার। আপনি কিন্তু সত্যি সত্যি মাঝে মাঝে অনেক কিছু বুঝতে পারেন। আসলে দেখছি ফুপি আর খালা এই দুজনই তো মানসিক রোগী। ট্রিটমেন্ট তো আজ এদিনই দরকার, কি ঠিক না? আপনারা বলছিলেন, বলেছিলেন যে মৃদুলার বাবা মার সাথে কথা বলবেন, হ্যাঁ, একটু কথা বলেন। তার আর দরকার হবে না। হ্যাঁ, আর আপাতত মৃদুলাকে আমার প্রয়োজন নেই। আমি কিন্তু আপনাকে আর লাজুককেই কাউন্সিলিং করাবো। ট্রিটমেন্ট তো আপনাদেরই দরকার। Yeah. ওই হবে কোনো এক কি জানি বাপু। আপা, তুই সংসার করতে পারবি না মানে কি? মানে তুই একটা শিক্ষিত মেয়ে। শিক্ষিত মেয়েরা কি সংসার করে না? এই আমাকে দেখ, আমি কিন্তু ডিসিশন নিয়েছি বিয়ে করবো না। রাজু, এটা তোর জীবনের সিদ্ধান্ত। তুই বিয়ে করবি কি করবি না সেটা তুই জানিস। আপা, ওই মেন ফ্যামিলিতে প্লিজ তুই যাস না। শোন, ওই ছোট্ট একটা কাগজে মানে ডিভোর্স পেপার আর কি, ওখানে ছোট্ট একটা সাইন দিয়ে দিবি, ব্যাস হয়ে যাবে। তোরটা আমি দিতে চেয়েছিলাম, অ্যাকসেপ্টেড না। আচ্ছা, তুই কি বুঝতে পারছিস কি আমার মেয়ের মানসিক অবস্থা ভালো না, আর তুই আমাকে ডিভোর্সের কথা বলছিস? মেয়ের কথা চিন্তা করে সবসময় চলে না আপা, নিজের জীবনটাকেও চিন্তা করতে হয়। আচ্ছা, ওর জন্যই তো আমাদের বেঁচে থাকা, ওকে নিয়ে আমাদের সব আনন্দ, সব স্বপ্ন। তুই কেন আবার নাও উই আর লিভিং ইন 2024, এই সময় এইসব ব্যাকডেটের চিন্তা ভাবনার কথা বললে হবে না। ইমোশনকে বাদ দিয়ে ছেড়ে ফেল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পাগল হয়ে গেছিস, বুঝতে পারছি। আপা দেখ, মৃদুলার ট্রিটমেন্ট হচ্ছে, মৃদুলা ঠিক হয়ে যাবে। এই বয়সে বাচ্চা কাচ্চারা একটু এলোমেলো হয়েই থাকে, সব কিছু ঠিক হয়ে যাবে। ওর কাস্টাডি আমি তোকেই দেবো, সেভাবেই প্রমিস করছি তোকে। শোন, আমি বুঝতে পারছি না তুই কায়সার ভাই কেন আমাকে ডিভোর্স দিতে ইনসিস্ট করছিস। করছি কারণ তোর ওই যে স্টুপিড ননদটা, ও কিন্তু সারাক্ষণ তোকে নিয়ে আজে বাজে কথা বলে তোর নাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, যে কারণে দুলাভাইয়ের সাথে তোর সেপারেশন হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, মানে ডিভোর্স হয়ে যাবে এরকম কিছু। আমার না রাগে মাঝে মাঝে মনে হয় বরিশালে ভাবটা কিনে নিয়ে আসি। কি শোন, আমি আর
মিষ্টি আমরা দুজনেই কিন্তু এক, আমাদের স্বভাবটা কিন্তু এক। তাই আমরা দুজনেই খুব অভিমানী। কি বলে? হ্যাঁ, আর অভিমান করে মানুষ তো কত কথাই বলে, জানিসই তো। তাছাড়া রাগ, ক্রোধ এগুলো মানুষকে অন্ধ করে দেয়। শোন, তোরা যেটা দেখিস শুনিস এটা আমাদের সম্পর্ক না। শোন, নে তোর দুলাভাইকে ফোন দে, ফোন করে বল, তোর ফোন করি, ফোন করে বল যে আমি ওর সাথে রাগ করেছি। ও যেন আমার ফোনটা ধরে আর আমাকে ফোন ধরছে না, তারপর ওকে ফোন দিবি? দে প্লিজ। তুই কি নির্লজ্জ রে? এই ওকে সরি বলে কেউ নির্লজ্জ হয় নাকি? তাছাড়া আমি তো মাথা গরম থাকে তো, সারাদিন সংসারে কাজ কাজ করে তো একটু মানে একটু কি উল্টাপাল্টা করেছি, কিন্তু আমি হচ্ছে একটা বড় উল্টাপাল্টা করে ফেলেছি। আপা কি করেছিস? আমি তো অভিযোগপত্র লিখে ফেলেছি। কি অভিযোগপত্র লিখেছি না, এটা লিখতাম না যদি ওই মানে মিষ্টি যদি তোকে নিয়ে উল্টাপাল্টা না বলতো। আমি লিখেছি দুলাভাই দুশ্চরিত্র, দুলাভাই উল্টাপাল্টা, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। আমি সরি আপা, আমার মেজাজ খারাপ হয়ে গেছিল। আমার ফেরেশতার মতো জামাইটাকে উল্টাপাল্টা কথা বলছিস? আহারে, সাহস তো কম না। সরি। এই জন্যই তো এই যে আচ্ছা আমি বুঝতেছি না, সিদ্ধান্ত আমাকে তোরা কেন নিতে দিস না, তোরা আমাদের উপর কেন কথা বলিস? এই জন্যই আসলে মুরব্বীরা বলে গেছে যে সময় মতো মেয়েদের বিয়ে না হলে মাথাটা নষ্ট হয়ে যায়। যেমন তুই আর মিষ্টি এই আমাদের মধ্যে হাজার লাগানো। বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তুই সত্যি দুলাভাইয়ের কাছে যাবি রে আপা? আই আমি না শুধু তুইও যাবি। নে ফোন কর, ফোন ধর। আরে কি মানে কেন আমি যাবো কেন? তুই যাবি না মানে? মানে আমি কি যে কি করবো, তাকে কি বলবো? ওরে সরি বলবি, কারণ তুই ওর দুশ্চরিত্র বলছিস, ওরে কি সব বাজে কথা বলছিস। না না, আমি ওর কাছে গেছিলাম, ও কিন্তু অনেক অনেক ভাব দেখিয়েছে আমার সাথে দুলাভাই। আমি এসব ভাবটা মানি না। লাজুক, আমি বলেছি তোকে ফোন করতে। শোনো, মিষ্টিরও কিন্তু তাহলে তোমার কাছে সরি বলতে হবে। আচ্ছা তুই না একটা শিক্ষিত মেয়ে, তুই পিএইচডি করতে যাচ্ছিস, তোর আর তাহলে মিষ্টির মধ্যে পার্থক্যটা কি? তাছাড়া আমাদের রিলেশনটা তো আমরা বুঝি, আমরা জানি আমরা কি, আমাদের সিদ্ধান্তটা আমাদের নিতে দে। নে তোর দুলাভাইয়ের ফোন কর, এক্ষুনি ফোন করবি আর বলবি আমিও সরি তুইও সরি, তোরটা বলবি আমারটা বলবি। এটা যদি হয় রিকোয়েস্ট, যে বরিশালের রিকোয়েস্ট এমন করে কয়, বরিশালের মানুষের কি এমনি এমনি বদনাম? চিন্তা করে দেখেন, এরকম ঝাড়ি মেরে যদি কেউ রিকোয়েস্ট করে তাহলে আবার কি ঝাড়ি লাগে? মারবো? এই যে তুই এমন একটা ঝাড়ি মারি না আমি কোনো সরি মারি নাই। ঝাড়ি মারো না, আর তোর সরি মুই বলবো কিসের জন্য? তুই বল না। তুই আমার সরি করবি, নাইলে কিন্তু তোর একটা থাপ্পড় মারবো, শুনবা না? ও মানে মা, চিন্তা করে দেখেন, তার জন্য আমি লয়ারের কাছে গেলাম, দুনিয়ার ঝামেলাগুলো না করলাম। তোমরাই এই সমস্যাটা করতেছো, আমি তো দেখতেছি আমার সাথে আমার জামাইয়ের কোনো সমস্যাই নাই। কি কয়? হ্যাঁ তুই আর মিষ্টি তো এই ঝামেলা করতেছিস, তুই তো দুইজনেই আমার বিয়ে দিতে হবে। মিষ্টি বেটার বিয়ে হইতে আছে না, আর আমারও সবকিছু আটকাই আছে এই মহিলার জন্য। আর এই হইতে আছে হ্যাঁ বলে কি আমার জন্য আবার কি? আমার জন্য মানে তুমি বুঝতে পারতেছো না তোমার জন্য কি? আমি শোনো, আমার কেন যেন মনে হয় তুমি আমার মায়ের আপন মায়ের পেটে বোন না। ওকে তুই আরেকজনের মাইয়ের পেটের বোন। যেমন চল চল তুই তোর আমি সরি বলতে পারবো না। তোর কইতে হইবে। তুই ঝামেলা করো, তারপরে আবার মিলমিশ হয়ে যে এই কি ধরনের অসম্ভব। আমি ঝামেলা করি না, ঝামেলা তোরা করছিস, তোরা মাঝখান দিয়ে ঢুকিয়া আমাদের মধ্যে ঝগড়া বানাইছিস। চল এখন চল। ঝগড়া হয় নাই, ঝগড়া বানাইছে। হ্যাঁ। হ্যাঁ কিন্তু বানাইতে পারে, এই তোরাই রসগোল্লা বানাই ফেলবে। চিন্তা করে দেখেন এক্ষুনি, মানে আমার অবস্থাটা চিন্তা করে দেখেন। Time. Who is Gabriel? Patai, what is it?
আর কই আর লোকজন আছে? ওমা জি, এই যে জি, জি, বৌমা। হ্যাঁ হ্যাঁ ওমা ওই জামাই সুমন সুমন আমি এত এক্সাইটেড হয়ে গেছি, ফোন করেছে আজ আজ বাঁচবে না, আজ খাবির করতে আসতে চাচ্ছিল না, কি বলবো? হ্যাঁ অবশ্যই আসতে বললেন আপনি। ওরে বলে সুবহানাল্লাহ, ওরে বলে তালতোয়। বলছিলাম না, সময় মতো আপাতুল ভাই চলে আসবে, সময় মতো আপাতুল ভাই চলে আসবে, সময় মতো তোমার বিয়েটাও হয়ে যাবে না। এই যে, এই। আমি তো জামের জন্য অপেক্ষা করতেছি। সুমন মিয়া আসেন আসেন। হ্যাঁ কি যেন ডায়লগটা এই বলে দাও। ও যাও আর আমার পাশে খাবার আছে। I love you. Ti amo. Yeah. Shomanda, I miss you. Macho tanto. Macho tanto. Yeah. Sound. আমরা মালকা বানুর দেশে চলে এসেছি, এবার তো নাচ হবে। Up. Music up. সম্মানিত সুধী, নাটক কেমন লেগেছে আপনাদের? আরো জোরে বলা যায় না? আমি বিনীতভাবে অনুরোধ করছি, ফাহাদ সুলাইমান প্লিজ কাম টু দ্য স্টেজ। আমি বলেছিলাম, আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম যে আপনাদের সহযোগিতা থাকলে আমরা আপনাদের এই নাটকটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, আপনারা আনন্দ পাবেন। আসলে কি আপনারা আনন্দ পেয়েছেন? আমি এই নাটকের যিনি রচয়িতা এবং পরিচালক জিনাত হাকিমকে অনুরোধ করবো আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। জিনাত হাকিম। এটা আসলে উল্টো হয়ে গেল, আমার অনুভূতি আমি বলবো না, আমি লিখেছি মাত্র, তারা অভিনয় করেছে। আজকে আমাদের প্রথম শো, কিছু ভুল ত্রুটি, আমার টেকনিক্যাল শো করতে হয়, আমি ধরে নিলাম একটা টেকনিক্যাল শো। আমার অসম্ভব ভালো লেগেছে, কারণ তাদের অভিনয় এবং দর্শক এত রাত পর্যন্ত আছে, আমি অভিভূত। আপনাদেরকে ধন্যবাদ এবং ফাহাদকে আবারও ধন্যবাদ, এবং নিউ ইয়র্কে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে বলেছে, আমাকে ভালোবেসে তারা আমার নাটকটা দেখতে এসেছে। তার মধ্যে আমাদের সম্মানিত জেনারেল ভাই আছেন, নাজরুল ভাই, অসম্ভব কৃতজ্ঞতা। আপনি কাল রাতেও 12:30 একটা পর্যন্ত ছিলেন, আজকে আপনি আমাদের মাঝে আছেন, আপনি আমাদের ভেতরে আসবেন, আমরা অনুপ্রাণিত। এর সাথে একটু আমি ডাকি আজকে যারা আমাদের সাথে ছিল, প্লিজ অনারেবল কাউন্সিলর জেনারেল আপনি একটু আসেন আমাদের সাথে। আমি একটু বিন্দু কণা এবং জুনিয়া হাসান এবং কামরুজ্জামান বকুল তিনজনকে একটু স্টেজে ডাকবো, আপনারা একটু চলে আসেন পুরো টিম। এবং আমি সেই সাথে আফতাব জনি এলভিস মনে নাই চলে গিয়েছেন, সকলকে একসাথে ডাকে আমাদের টিমটা। আর আমি এই ফাঁকে একটু খালি স্পিড একটু আমি বলে রাখি, আমি একটু ধন্যবাদ জানাই আমাদের আবুল ফজল দিদার ভাইকে, প্রাক্তন সেক্রেটারি জেবিবিএ। আমি দুর্য ভাইকে ধন্যবাদ জানাই, আমি ম্যাককে আমি ধন্যবাদ জানাই সবসময়। আমি টিপু ভাই এবং রিজিয়াপাকেও ডাকছি স্টেজে একবারে। হ্যাঁ, আমাদের যারা আজকে সবাই ছিলেন, আমি ধন্যবাদ জানাই মাহফুজ ভাই, বর্ণমালার মাহফুজ ভাই এবং ভাবিকে আসার জন্য আজকে এখানে। আমি সাথী আপা এবং সিজার ভাইকে জানাই ধন্যবাদ।
শিল্পী ভাইকেও জানাই ধন্যবাদ, শিল্পী ভাই আছে পিছনে। এবং সবশেষে ডিউক ভাই, আমাদের ক্লাবের সেক্রেটারি ডিউক ভাইকে আমি জানাই ধন্যবাদ। আমি এখন মাইক্রোফোনটা ভাবির কাছে দিয়ে দিব। ভাবি, আপনি প্লিজ সবাইকে ইন্ট্রোডিউস করে দেন। হ্যাঁ, সবাই একটু ওদের পরিচয়টা দিয়ে ছোট্ট করে ওরা কথা বলুক, সেটাই ভালো হবে। খুব এক লাইন 2 লাইনের ভিতরে কে কত সুন্দর করে বলতে পারে সব। সবাইকে শুভরাত্রি। আমি কামাল, নাটকের একটা চরিত্র অভিনয় করেছি। ধন্যবাদ আপনাদেরকে নাটক উপভোগ করার জন্য। সবাই এখনো আছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই আমাদের নাটকটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে সেটা আমরা একটু জানতে চাই। আমি শায়লা, জিনাত হাকিমকে অনেক অনেক ধন্যবাদ একটা চরিত্রে আমাকে অভিনয় করতে সুযোগ দেওয়ার জন্য। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে বসে আমাদের নাটকটা এনজয় করার জন্য। এতক্ষণ যারা আপনারা বসে অভিনয় দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনারা কোঅপারেট করবেন, এটা আপনাদের কাছে আশাবাদী। ধন্যবাদ সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে দর্শকদের কাছে এই দর্শকদের জন্য একটা হাততালি চাই, যারা এতক্ষণ আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদের সংলাপে হেসেছেন এবং কানেক্ট করেছেন আমাদের সঙ্গে। আপনাদের জন্যই আমরা অভিনয় করতে পেরেছি। প্রিয় দর্শক, গতকাল বস্টনে আমরা একটা শো করেছি 2 দুগুণে 4 এবং আজকে বিন্দু থেকে বৃত্ত, দুটো নাটকে আমার যে চরিত্র তৈরি করেছেন আমার রচয়িতা এবং নির্দেশক জিনাত হাকিম, তার কাছে আমি কৃতজ্ঞ। অনবদ্য 2টি চরিত্র উনি তৈরি করেছেন এবং সম্পূর্ণ ভিন্ন 2টি চরিত্র। আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা। আপনারা এত দারুণভাবে আমাদের পাশে থেকেছেন, আমাদেরকে দেখেছেন এবং আপনাদের কাছে প্রত্যাশা রইল পরবর্তীতেও আমরা যখন আসবো যেন আপনাদের মতো এমন চমৎকার দর্শকদের আমরা কাছে পাই। অনেক ধন্যবাদ। কেমন লেগেছে আপনাদের একটু শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদের যদি কারো মনের চিকিৎসা লাগে আমার কাছে আসতে পারেন। আমি ফ্রি সার্ভিস দিয়ে থাকি। আমি সুদূর ভার্জিনিয়া থাকি, এর জন্য আমাকে এখনই যেতে হবে। বাস ধরার জন্য আপনারা ভালো থাকবেন। আপনারা দর্শক হিসাবে এবং শ্রোতা হিসেবে দারুণ। আপনাদের জন্য বিশেষ ধন্যবাদ। আমার জন্য একটা ব্যবস্থা করবেন, কেমন? সুমনের কি হবে? আমি আপনাকে যে কথা বলার আগে বলি, এই ফ্রি সার্ভিসটা কিন্তু যারা থাকে আমি নাটকেই দেবে, এমনি কিন্তু দেবে না। এই চিকিৎসক নাটকের ফ্রি সার্ভিস দেবেন, এমনি দেবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নিউ ইয়র্কে আমরা আগে নাটক করে গেছি, 2 দুগুণে 4 উপভোগ করেছেন জানি। জিনাত হাকিমের নাটকের বৈশিষ্ট্য হলো একটা বক্তব্য থাকে, একটা শিক্ষণীয় কিছু থাকে। গতবার আমরা করেছি যেটা ছিল বিন্দু থেকে বৃত্ত করেছি, আজকে না লটারি করেছি। না ওটা হচ্ছে আমরা 2 দুগুণে 4 2 দুগুণে 4 ছিল। ওই মানে শিক্ষণীয় যেটা সমস্ত গৃহবধূদের জন্য, কিংবা গৃহবধূ বলবো না, বৌমাদের জন্য, যারা শ্বশুরবাড়ি এসে যেতে অ্যাডজাস্ট করতে পারবেন তেমনি একটি শিক্ষা। আজ তো দেখতেই পেলেন বাবা মায়ের ঝড়ঝাটির মূলে কারণ হয় বাচ্চাদের কেমন একটা এফেক্ট হয়, সেটা এই শিক্ষা আমরা আমাদের সমাজের কল্যাণের জন্য দিতে চাই। জিনাত হাকিমের মাধ্যমে সবাই আমাদের আশীর্বাদ করবেন। ধন্যবাদ। অনেক রাত হয়েছে, বেশি কিছু বলবো না। টি আমো নিউ ইয়র্ক। আমার নিউ ইয়র্ক বলেছে। আচ্ছা, আমি বেশি আপনারা অনেক রাত পর্যন্ত উপস্থিত আছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পক্ষ থেকে। এবং আপনারা প্রতিটি দৃশ্যে যেভাবে আপনাদের যে রিয়াকশন আপনারা দিয়েছেন সেটি আমাদের জন্য আমি বলবো যে আমাদের পারফরমেন্সের সাকসেস। আশা করছি যে এই নাটকটি নিয়ে আমাদের পরবর্তী যে শোগুলো আছে, ভার্জিনিয়াতে আমাদের শো আছে, ডিসিতে শো আছে, সেই শোগুলো যাতে আমরা সুন্দরভাবে করতে পারি। ওহায়োতে আছে, আমরা আপনাদের মতো যারা দর্শক পাই, আমরা আমাদের এই নাটকটি তাদের সামনে পৌঁছে দিতে চাই আমাদের পারফরমেন্স নিয়ে। আমরা কৃতজ্ঞ আমাদের মান্যবর কনসাল জেনারেল আমাদের মাঝে উপস্থিত আছেন এবং তিনি গভীর রাত পর্যন্ত, এখন 12:30 বেজে গেছে, এত রাত পর্যন্ত আছেন। আমরা আসলে আপনার কাছে কৃতজ্ঞ। আপনার কাছ থেকে আমরা আমাদের নাটকের কিছু মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আজিজুল হাকিম ভাই। আপনার যে অনুরোধ সেটা আমার পক্ষে উপেক্ষা করার কোনো সুযোগ ছিল না, ইচ্ছাও ছিল না।
আমি অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে গতকাল একই সময়ে বোস্টনে আরেকটি নাটক দেখেছি একই গ্রুপের, দারুণ জমজমাট মঞ্চায়ন, 2 দুগুণে 4। আজকে জাস্ট পরের সন্ধ্যাতে আবার দেখলাম এই যে বিন্দু থেকে বৃত্ত, দুটি অসাধারণ নাটক। আমি প্রথমেই এই নাটক দুটির রচয়িতা আমাদের জিনাত হাকিম ভাবিকে, আমার পরিচালক, তাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। একই সাথে এই নাটক দুটিকে প্রাণবন্তভাবে মঞ্চে যারা উপস্থাপন করেছেন, বিশেষ করে আমাদের ফারজানা ছবি আপা এবং তানিয়া আপা, আইজুল হাকিম ভাই সহ, লাইলা হাসান আপা সহ যারা এটা মঞ্চায়ন করেছেন, এখানে দারুণ পেশাদারিত্বের সাথে একেবারে মনমুগ্ধকর অভিনয়ের মাধ্যমে দর্শকদের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন, যার কারণে এই নাটক দুটি খুবই সফল হয়েছে আমি বলবো। আমরা যারা দর্শক ছিলাম তারা পুরোপুরি উপভোগ করেছি। আর এই দুটি নাটকই আমি যেটা দেখলাম, যেটা বুঝলাম, সেটা হচ্ছে আমাদের পরিবারকে কেন্দ্র করে রচিত। এবং আমরা জানি যে সবাই আমাদের জীবনে পরিবারই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। পরিবারের জন্য আমরা সবাই কাজ করি। পরিবারে যে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার যে আবহ, সেটা যদি না থাকে তাহলে আমাদের জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। সুতরাং এই পরিবারকে শক্তিশালী রাখা যে একটি বার্তা, সেই বার্তা দুটি এই নাটক দুটিতে প্রকাশিত হয়েছে। আমার মনে হয় সেটা নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন নাই। আমি শুধু আরেকবার বলতে চাই যে জমজমাট গল্প, দারুণ সতেজ সব সংলাপ আর প্রাণবন্ত অভিনয়, সবকিছু মিলিয়ে এই দুটি মঞ্চায়ন অত্যন্ত সফল হয়েছে। আমি বিশ্বাস করি যে এই দল আরো সামনের দিনগুলোতে যেখানে যেখানে যাবেন তারা পারফর্ম করবেন, প্রত্যেক জায়গাতেই তারা সফলভাবে পারফর্ম করবেন এবং আমাদের যারা সম্মানিত দর্শক থাকবেন তারা সবাই উপভোগ করবেন। ভবিষ্যতে তাদের পারফরমেন্স আমরা নিউ ইয়র্কে আরো দেখতে চাই, সেই আশাবাদ ব্যক্ত রেখে আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমি একটু আপনার অনুমতি নিয়ে আমি কিছু মানুষকে মঞ্চে ডাকবো, যাদের ছাড়া আসলে মঞ্চে তো দূরে থাকুক, আমেরিকাতে থাকাও সম্ভব না। সেটা হচ্ছে হাকিমের ছোটবেলার বন্ধু সুলতান ভাই, প্লিজ। আমার ছোটবেলার বন্ধু নাবিল এবং শাহিন ভাই, প্লিজ উপরে আসবেন। রাবুর কাছে সবার আগে আমি হলটা চেয়ে বসে থাকি, প্লিজ দ্রুত আসবেন, অনেক রাত হয়ে গেছে, একটা ছবি যদি না রাখতে পারি। এবং যার যার স্পাউস নিয়ে চলে আসবে, রাবু ভাইকে নিয়ে চলে আসো, নাবিল শাহিন ভাইকে নিয়ে আসো, এরা সবাই গুণী মানুষ, তারা সঙ্গীতের সাথে জড়িত। নাবিল প্লিজ আসবা, সুলতান ভাইয়ের ওয়াইফ যেখানে আছেন, মামি চরিত্র, আরো অনেকের কাছে আমার অনেক কৃতজ্ঞতা। তানভীর সাহেব প্লিজ, নাবিন আপা মঞ্চে চলে আসেন। আচ্ছা, রনি বলবে এক কথায়। আমি বলি যেটা সবসময় যে নাট্যকারী বুদ্ধির বলি, গতকাল একই কথা বলেছে, কিন্তু ভিন্ন ভিন্ন চরিত্র, কালকে একটা চরিত্র, আজকে একটা চরিত্র, আজকে পার্শ্ব চরিত্র একটা, তারপর তাকে সাধুবাদ যে আমি এখন নিজেকে বুঝি না যে আমার চরিত্রটা কি। বাসায় গেলে বুঝে যাবে আমার চরিত্র। সংসারে একটা চরিত্র নিয়ে সবাই থাকে, আপনারা থাকেন। সবাইকে শুভরাত্রি, আর নিয়েও সবসময় আসলাম। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি মঞ্চে আসার জন্য অলিভ আহমেদ এবং মিঠু ভাই, প্লিজ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এই পর্যায়ে ফাহাদ সুলাইমান আজকের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবেন। সমাপ্ত ঘোষণা করার আগে আমি ফাহাদ সুলাইমানকে বিনীতভাবে অনুরোধ করবো কিছু বলার জন্য। ধন্যবাদ, টায়ার্ড হয়ে গিয়েছি আর কি। আমরা সবাই বাসায় যাই। থ্যাংক ইউ তানিয়া আপু, থ্যাংক ইউ সবাই যারা আছে, শালা আপা, ছবি আপা, নাজা, সুমন, যারা অভিনয় করেছেন। আজকে দর্শকরা এমনি অনেক সিগার টেনশনে। আচ্ছা ঠিক আছে, ছবি আপা আমরা প্ল্যানে রাখলাম এটা। হাকিম ভাইয়ের কথা বলার কিছু নাই। হাকিম ভাই অলওয়েজ সো কোঅপারেটিভ। উই লাভ ইউ, উই নিউ ইয়র্ক লাভ ইউ। হাকিম ভাই, জিনাত ভাবি, থ্যাংক ইউ সো মাচ। ফুল টিম অসাধারণ অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ। আমি স্পেশালি থ্যাংক ইউ। দর্শকরা আজকে ছিল অসাধারণ। অনেক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া স্পেশালি সবাই ইউ আর দ্য বেস্ট। ইউ আর দ্য বেস্ট। গুড নাইট। সবাই আমরা বাসায় চলে যাই।